আমাদের বেশ কিছু কমন ভুল হচ্ছে, বুঝছেন? 1 নম্বর কমন ভুল হলো আপনারা অনেকে নোড.জেএস একবার ইনস্টল করতেছেন, আবার আনইনস্টল করতেছেন, আর একবার ইনস্টল করতেছেন, এরকম করতেছেন, তাই না? এই কাম করেন না। এই কাম করলে হয় কি, একবার যখন ইনস্টল করবেন তখন তার কিছু ক্যাশ ফাইল তৈরি হয়ে যায়, আরো অনেক কিছু তৈরি হয়, মানে উইন্ডোজ এর সাথে কাজ করার জন্য আপনার উইন্ডো মানে কম্পিউটার মেশিনের ভিতরে অনেক কিছু তৈরি হয়ে যায়। নোড.জেএসএস এর একাধিক আহ, মানে ভেরিয়েশন নিয়ে কাজ করা যায়, একাধিক ভার্সন নিয়ে কাজ করা যায়, সেটা একটু অন্যভাবে কাজ করতে হবে। ওটা আমি এখনো দেখাইনি আপনাদেরকে। আপনাদের নোড.জেএসএস এ যান, নোড.জেএস, এখানে দেখেন কিছু কমান্ড টমান্ড আছে না, হাবল তাবল। এই কমান্ড টমান্ড দিয়ে বা বিভিন্ন স্টাইলে নোড.জেএসএস এর এক মেশিনে একাধিক ভার্সন ব্যবহার করা যায়, কিন্তু সেটা হচ্ছে পরে, সেটা এখন আমরা শিখি নাই। এখন আমরা যে ইনস্টল করে ব্যবহার করতেছি, এইভাবে ব্যবহার করলে আপনি একটা ভার্সনের বেশি ব্যবহার করতে পারবেন না। করতে গেলেই দেখবেন বিভিন্ন সমস্যা হচ্ছে। যেমন কোন একটা কমান্ড দিয়ে কাজ করছেন একটা ভার্সনে, আবার সেটাকে আনইনস্টল করে আরেকটা ভার্সন ইনস্টল করছেন, তখন অনেক সময় হয় কি, আগের যে কমান্ড আগের ভার্সনের সাথে লিঙ্ক আপ হয়ে থাকে বা কিছু একটা হয়ে থাকে। পরবর্তীকালে যখন অন্য একটা ভার্সন নিচ্ছেন, তখন আগের কমান্ড গুলো আর কাজ করবে না, নতুন কমান্ড কাজ করে কিন্তু আগের কমান্ড আর কাজ করে না। এরকম হয় নাই, হয়েছে না অনেকের? এরকম হলে অনেক সময় দেখা যাচ্ছে এটা সলভ করতে করতে বহুত কষ্ট, লাস্ট পর্যন্ত অনেক সময় উইন্ডোজ চেঞ্জ করা লাগে, ঝামেলা হয়ে যায়। এজন্য সব এক, আমরা তো নোড.জেএসএস এর কাজ করতেছি না, তো হুদাই এই নোড.জেএসএস এর আপনার ভার্সন চেঞ্জ করা দরকারটাকে, কাজ করলেই হলো, ঠিক আছে? এরপরে হলো, যে কোনো কিছু যখন ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন, তখন এই এলটিএস ভার্সন ব্যবহার করবেন, ঠিক আছে? এলটিএস মানে হচ্ছে লং টাইম সাপোর্ট। লং টাইম সাপোর্ট মানে হলো এই যে যে আপনার ভার্সনটা, এই ভার্সনটা হলো আপনার পরীক্ষিত একটা ভার্সন। মানে এখানে ভিতরে যে রিলিজ করার পরে এখানে যে টুকটাক যে বিভিন্ন সমস্যা হয়েছিল, এই সমস্যাগুলো মানুষ অবজেকশন জানাইছে, তারা সেটা সমাধান করছে। আবার কেউ অবজেকশন জানাইছে যে এখানে সমস্যা ঘটেছে, তারা সেটা ধরে আবার সমস্যা সমাধান করছে। এরকম অনেক সময় ধরে এই ভার্সনের উপর অনেক ধরনের সাপোর্ট দেওয়া হয়েছে, যে কারণে এটা মোটামুটি একটা স্টেবল ভার্সন হয়ে গেছে, তাই না? তো এই জন্য এলটিএস ভার্সন গুলো ইউজ করবেন, কারেন্ট ভার্সন কখনো ইউজ করবেন না। কারেন্ট ভার্সন এগুলো কোথাও কখনো ইউজ করবেন না। হয়তো লেখা থাকবে এলটিএস অথবা লেখা থাকবে স্টেবল, স্টেবল ভার্সন, ঠিক আছে? হ্যাঁ, যারা কারেন্ট ভার্সন ব্যবহার করে যদি কারো কোনো সমস্যা না হয়, ফেস না করেন, তাহলে আর নাড়াচাড়া করেন না, চলতে থাকুক। কই দুইটা? নিচে তো আরো এলটিএস ভার্সন আছে, কিন্তু এলটিএস এর ভিতরে কারেন্টটা ব্যবহার করেন, এটা ব্যবহার করেন। এখানে দেখেন, আপনি যখন এখানে রিলোড করবেন, দেখেন তারা বাই ডিফল্ট কোনটা ব্যবহার করতে সাজেশন দিচ্ছে, 22 না? এটা হচ্ছে এলটিএস এর ভিতরে সব থেকে লেটেস্ট, বুঝতে পারছেন? এলটিএস এর ভিতরে এটা সব থেকে লেটেস্ট। আচ্ছা, এটা খেয়াল রাখবেন, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় কোনো সফটওয়্যার ডাউনলোড করতে গিয়ে, কোনো প্যাকেজ ডাউনলোড করতে গিয়ে যখন আপনি এরকম দেখেন এলটিএস, তাহলে চোখ বুঝে এলটিএস টা ডাউনলোড করবেন। লেটেস্ট বা কারেন্ট ভার্সন ব্যবহার করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এই একটা বিষয় গেল। 2 নম্বর একটা বিষয় হচ্ছে, আমরা একটা ক্লিন প্রজেক্টে কাজ করছিলাম, আমি আপনাদেরকে দেখাইছিলাম, ভিডিওর ভিতরে আছে, দেখবেন। ক্লিন প্রজেক্টে তার মানে আমরা এখানে এসে আমরা অনেক কিছু ডিলিট করে ফেলছিলাম, তাই না? পাবলিকের ভিতরে বেশ কিছু জিনিসপত্র ছিল, সেগুলোকে ফালাই দিয়েছিলাম। এসআরসি এর ভিতরে অনেক কিছু ছিল, সেগুলোকে ফালাই দিয়েছিলাম। বিশেষ করে main.jss এর ভিতরে অনেক কিছু ছিল, সেগুলোকে আমরা ফালাই দিয়ে আমাদের কোড এখানে লিখছিলাম, মনে আছে? আপনারা অনেকে এই কোডটা না ফালাইয়া যখন রান করতে যাচ্ছেন, তখন এই কোডের ভিতরে যে কোড গুলো ছিল, সেইগুলা সেইগুলার কিছু এরর আপনাদের সামনে চলে আসতেছে। আপনারা ভাবতেছেন হয়তো আমাদের কমান্ডটা রান মানে কাজ করতেছে না, আসলে কমান্ড কাজ করতেছে বিধায় সে এখানে ভুলগুলো ধরতে পারছে, বুঝতে পারছেন? তো এটাকে অবশ্যই ফালাই দিবেন। মেন জেএসএস ভিতরে যে আমাদের আগের যে সিএসএস গুলো ছিল, সব ফালাই দিবেন।
স্টাইল ডট সিএসএস এর ভিতরে যত আগের যে কোডগুলো থাকবে ওগুলো সব ফালাই দিবেন, হ্যাঁ, নতুন করে কোড লিখবেন। এই একটা বিষয়। আর 3 নম্বর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এখন কাজ করতেছি হলো আপনার কি বলে এটাকে, ভিট দিয়ে কাজ করতেছি, তাই না? ভিট দিয়ে, যেহেতু আমরা ভিট নিয়ে কাজ করতেছি, সেহেতু ভিটটাকে যদি রান না করি তাহলে তো এই মানে আমাদের ডেভেলপমেন্ট মোডের যে বিভিন্ন কাজ কারবার আমরা করলাম এই কাজগুলো তো আমরা পাবো না। মানে যেমন আমরা টেইলউইন্ড ব্যবহার করছি, তো আমরা টেইলউইন্ডের কোনো ফ্যাসিলিটি তো পাবো না। বোঝেন না মানে আমার কথা? টেইলউইন্ডের যে সুযোগ সুবিধা সেগুলো তো আমরা ভিট ছাড়া, ভিট রান না করলে তো আমরা পাবো না, তাই না? অনেকে এই ভুলটা করতেছেন, আপনারা প্রজেক্টে এসে index.html ডাবল ক্লিক করে এরপর ওপেন করতেছেন, দেখেন এই যে কেমন চলে আসছে। এইটা করা যাবে না, এখানে টেইলউইন্ড পাবে না। কেন পাবে না? কারণ টেইলউইন্ড পাওয়ার জন্য ওই যে আপনার টেইলউইন্ডকে যে কনভার্ট করে যে সিএসএস দিয়ে ওই মেশিনটা পিছনে রান করা দরকার না। আর এই রান করা বা যা করার যত কাজ আছে সব কাজ করে যাচ্ছে আমাকে ভিট। তো ভিটকে আমাকে রান করে রাখতে হবে, ভিট রান করার পরে তখন কাজ করবে। তো ভিট রান করার জন্য গত ক্লাসে আমি দেখাইছিলাম, এই যে সরি প্যাকেজ.json এর ভিতরে যখন যাব তখন এই যে স্ক্রিপ্ট লেখা আছে dev, dev মানে হচ্ছে npm run dev, তখন এই ভিটটা রান হয়ে যাবে, হ্যাঁ। আরেকটা কমান্ড ধরেন বিল্ড, আমরা যেটা এখানে npm run build দেই, এই বিল্ড মানে হচ্ছে ওই যে ডেভেলপমেন্ট মোডে আমরা যে কাজগুলো করছিলাম এই কাজগুলো সব হয়ে দেন আমাকে একটা বিল্ড ফাইল তৈরি করে দেবে। দেখেন এই যে দেখেন নতুন একটা ফাইল ডিস্ট নামে একটা নতুন ফাইল তৈরি করেছে, দেখেন এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করেছে ডিস্ট নামে। এই ডিস্টের ভিতরে যে index.html আছে, আচ্ছা এখানে কাজ করে না কেন দেখি তো, এখানে কাজ করার কথা, বাকি এখানে কাজ করতেছে না এই স্ল্যাশের কারণে, হ্যাঁ। আমরা একটু চেঞ্জ করি, এখানে আমরা একটু কষ্ট করে ডট স্ল্যাশ দিয়ে দিই, হ্যাঁ। আর এখানেও আমরা ডট স্ল্যাশ দিয়ে দিই, আর এখানে এসেও আমরা ডট স্ল্যাশ দিয়ে দিই, ডিরেক্টরি নামটা বলে দিই, এটা অনেক সময় সমস্যা করে, বুঝছেন? ডট স্ল্যাশ ডট স্ল্যাশ কিছু লিঙ্ক চেঞ্জ করে দিলাম। আবার আমি রান কমান্ডটা রান করি। রান বিল্ডের মানে হচ্ছে আমাদেরকে এরকম ডিস্ট নামে একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছে, তার ভিতরে এখানে যত কাজ করছিলাম সে কাজের যে নির্যাসটা, ঠিক আছে, সেটা আমাকে এই ডিস্ট ফোল্ডারের ভিতরে তৈরি করে দিচ্ছে। এই যে সে একটা ইন্ডেক্স ফাইল বানায় দিচ্ছে, অ্যাসেটস নামে একটা ফাইল বানায় দিচ্ছে, সেখানে জিনিসপত্র নিয়ে আসছে তার মতো করে সে বানায় দিচ্ছে, ইমেজেসের ভিতরে কিছু জিনিসপত্র আনছে, সে তার মতো করে কিছু বানাইছে। এটা এখনো আসতেছে না, এটা কারণ হলো ওই যে সে বিহাইন্ড দ্য সিন স্ল্যাশটা ঠিক মতো কাজ করে না। তা আমি একটা কাজ করি, ডিস্টের ভিতরে এটা ওপেন করি, ওপেন করে এখানে আমি রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করি, হ্যাঁ। লাইভ সার্ভার করলে এখনো কাজ করে না, এই সমস্যাটা কেন? আচ্ছা এখানে আমরা যেটা কমান্ড দিতেছিলাম সেটা হচ্ছে আমি লিস্টটাকে ডিলিট করে দিই, হ্যাঁ। এই যে আমরা বলছিলাম যে আমাদের এবার ডিলিট হয়ে গেছে। আমরা বলছিলাম যে আমরা ভিট দিয়ে যে ডেভেলপমেন্ট মোডে কাজ করতেছি এই কোডগুলা এই কোডগুলা করবে কি আমার কি বলে, এই কোডগুলো হচ্ছে নিয়ে সে নেসেসারি যে কোডগুলো লাগবে, নেসেসারি যে ফাইল ফোল্ডার যা লাগবে এইগুলো দিয়ে সে তার মতো করে একটা প্রজেক্ট বিল্ড করে দেবে, মনে আছে বলছিলাম? তো ওই প্রজেক্টটা বিল্ড করার জন্য আমাদের যে কমান্ডটা লাগে সেই কমান্ডটা হচ্ছে এই যে বিল্ড, npm রান এরপরে বিল্ড, তাই না? npm রান বিল্ড। তো যখন আমি npm রান বিল্ড দিব তখন হচ্ছে এখানে আমাকে ডিস্ক নামে একটা
ফোল্ডার ক্রিয়েট হবে, সেই ফোল্ডারের ভিতরে আমার সবকিছু চলে আসবে। জাস্ট ওইখানে কিছু ঝামেলা হয় হচ্ছে, কিছু এই যে লিঙ্কে একটু সমস্যা হয়। লিঙ্কের সমস্যা হওয়ার পিছনে কারণ আছে। আমরা আসলে এইভাবে যখন আমরা জাভাস্ক্রিপ্ট বেস যখন প্রজেক্ট করব, তখন আমরা এইভাবে সাধারণত লিঙ্ক দেই না। তখন আমরা লিঙ্ক গুলোকে একটু অন্যভাবে দেই, তখন আর ঝামেলাগুলো করে না। ঠিক আছে? তো এই ঝামেলার কারণে লিঙ্ক গুলো একটু সমস্যা করছে। আমরা দিয়ে দেখি আবার npm run build দেই। ডিস্ক নামে একটা ফাইল তৈরি হয়েছে, ইন্ডেক্সের ভিতরে যাই। এই যে এখানে এইভাবে যদি লিখেন অনেক সময় একটা কাজ মানে পায় না, সার্ভারের ভিতরে গিয়ে অনেক সময় এটা লিঙ্কটা পায় না। এই যে এখানে যদি যান, এই যে লিঙ্ক গুলা ঠিকঠাক মতো পায় না। ঠিক আছে? আপনাকে কষ্ট করে এখান থেকে লিঙ্ক গুলোকে ঠিক করে নিয়ে আসতে হবে। যেমন এই যে এখানে গিয়ে যদি আপনি ক্লিক করেন, দেখছেন এখানে ফাইলটা কিন্তু পাচ্ছে না, ফাইলটা পাচ্ছে না। তা আমরা যদি এখান থেকে এটাকে উঠাই দিই, এবার সেভ করি, এই যে এখানে ফলো লিঙ্কে ক্লিক করি, এবার কিন্তু লিঙ্কটা আমার পাচ্ছে, তার মানে এবার কিন্তু লিঙ্কটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমি যে বলছিলাম যে হয়তো আপনাকে ডট স্ল্যাশ দিতে হবে, না হলে সরাসরি নাম লিখতে হবে, মনে আছে? দুইটা যে কোনো একটা। তো এখান থেকে এই স্ল্যাশ গুলোকে তুলে দেন, স্ল্যাশ গুলোকে তুলে দেন, তাহলে আর কোনো ঝামেলা সে করবে না। এই দেখেন চলে আসছে, খেয়াল করছেন? তো এখন কিন্তু আপনার কোনো ধরনের প্রজেক্ট কোনো কিছু রান করা লাগতেছে না। এখন কোনো কিছু রান করা লাগতেছে না, কোনো টার্মিনাল কিছুই রান করা লাগতেছে না। আমার টার্মিনাল ফাঁকা, কিছুই রান করা লাগতেছে না। কারণ আমি সব কাজ বাজ করে সেটাকে একটা প্যাকেজ বানাই ফেলছি অলরেডি। বানাইয়া সেটাকে এখন আমি আপনার কোনো কিছু রান করা ছাড়াই কিন্তু আমি ওপেন করতে পারতেছি বা কাজ করতে পারতেছি। ঠিক আছে? কিন্তু আমি যদি ডেভেলপমেন্ট মোডে কাজ করি, তখন কিন্তু আমার এভাবে প্রজেক্টটা রান হবে না। কেন রান হবে না? তখন নেসেসারি কিছু টুলস, নেসেসারি কিছু মেশিন আমার বিহাইন্ড দ্য সিন কাজ করানো লাগবে, যেন সেগুলা এই যে যে বিল করার পরে যে কাজগুলো হয়, সিএসএস তৈরি করা, জাভাস্ক্রিপ্ট গুলোকে এক জায়গায় সুন্দর করে গুছায় নিয়ে আসা, হ্যাঁ, এই কাজগুলো সে বিহাইন্ড দ্য সিন একটা মানে নজরদারির ভিতরে রাখবে, মানে কার্যকারিতার ভিতরে রাখবে। আমি যখনই কিছু চেঞ্জ করব, সেই অনুযায়ী কেমন জানি পিছনে একটা বিল করে একটা ডেমো তৈরি করে রাখবে। বুঝতে পারছেন? এক কথায় আমরা যখন ডেভেলপমেন্ট মোডে কাজ করব, মানে আমি এখনো প্রজেক্টটা ক্লায়েন্টকে দেওয়ার উপযুক্ত হয় নাই, এখনো আমি ডেভেলপমেন্ট মোডে কাজ করতেছি, আমি এখনো ডেভেলপার, এই অবস্থায় কাজ করতেছি, তখন অবশ্যই আমাকে এখানে ভিটটাকে রান রাখা লাগবে। ভিট আমার লিখতে হবে npm run dev, যে এখানে যে কথাটা লেখা আছে সেই কথার আগে শুধু npm রান দিতে হবে। নোট প্যাকেজ ম্যানেজারটাকে রান করতে হবে, কি রান করতে হবে? dev। বুঝতে পারছেন? এখানে ডেভ লেখার মানে হচ্ছে ভিট। আমি npm run ভিট, আমি ভিটটাকে রান করবো। আপনি ডেভ না লিখে সরাসরি যদি ভিটও লেখেন তাও কাজ করবে, কারণ এটা হচ্ছে অবজেক্টের একটা কি, তাই না? আর এটা হচ্ছে ভ্যালু। আমরা তো এটা জানি মোটামুটি, আপনি ভিট লেখেন তাও দেখবেন কাজ করবে, অথবা npm run dev লিখলেও কাজ করবে, সরি, তাও কাজ করছে, মাশাআল্লাহ। npm run এরপরে ভিট এভাবে লিখলেও কাজ করবে। ঠিক আছে? হ্যাঁ, কাজ করে না? ও আচ্ছা 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 আচ্ছা, এভাবে কাজ করার কথা না। আচ্ছা, এভাবে কাজ করার কথা না, npm run dev এভাবে কাজ করানো লাগবে, এভাবে কাজ করানো লাগবে। আচ্ছা, বিটটা আলাদাভাবে কাজ করানো যায়, সমস্যা নেই। হ্যাঁ, আলাদাভাবে কাজ করানো যায়, বাকি এখানে এভাবে কাজ করাইতে হবে। না, এখানে হচ্ছে, এখানে হলো আপনার ক্লায়েন্টের নিড বুঝতে হবে। ক্লায়েন্ট যদি বলে আমাকে প্রজেক্ট ফাইল দেন, তাহলে প্রজেক্ট ফাইল ধরে দিতে হবে, ডেভেলপমেন্ট ফাইল ধরে সে তার মতো করে কাজ করে নেবে। আর যদি সে যদি বলে এই যে প্রজেক্টটা আমাকে সার্ভারে আপলোড করে দাও, তাহলে সার্ভারে তো আর এই ডেভেলপমেন্ট ফাইল আপলোড করলে কাজ হবে না, সেখানে প্রজেক্ট বিল করে ওই যে বিল ফাইল যেটা সেটা আপলোড করে দিতে হবে, শুধু বিল ফাইল। হ্যাঁ,
আপনি এত কাজ বাজ করার পরে শুধুমাত্র এই ডিস্ক ফাইলটাকে কপি করে দিয়ে দেবেন, না এডিট করতে পারবেন না। মেইন ফাইল থাকা লাগবে, এই যে মেইন ফাইলগুলো থাকা লাগবে, এতটুকু থাকা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন আমার প্রজেক্ট কিন্তু রান চলতেছে না, প্রজেক্টটা চলতেছে। আমি যদি কোথাও কোনো চেঞ্জ করি, এখানে ধরেন আমি আবার আগের মতো করে ফিরাই নিয়ে আসি, সেভ করি, দেখেন এই যে একটু রিলোড নিল না, এখানে রিলোডের মতো নিল, তার মানে এই ভিটটা কিন্তু বিহাইন্ড দ্য সিন কাজ করতেছে, আমার মেশিনে কাজ করতেছে। ওকে, এবার আসেন এই ভুলগুলো আর আশা করি আপনারা করবেন না। কয়টা কথা বললাম, একটা হচ্ছে আমরা নোট প্যাকেজ ম্যানেজারের মানে মাল্টিপল ভার্সন মানে ব্যবহার করতে গিয়ে একটা ঝামেলা পাকায় ফেলতেছে। যে কোনো একটা ভার্সন ইনস্টল করবেন, বাস ওটাই ওটাই চলতে থাকবে, ঠিক আছে। যদি এরপরে মানে বিশেষ করে যদি আমরা উপর ভার্সন থেকে নিচের ভার্সন দিকে আসতে যাই, ঝামেলাটা বেশি করে। একবার 24 ইনস্টল করে ফেলছি, সেখান থেকে 22-এ যদি যেতে যাই তাহলে একটু ঝামেলা বেশি করে তুলনামূলক, এটা আমি খেয়াল করছি। 22 থেকে 24-এ গেলে মানে ঝামেলা মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, নিচের থেকে উপরের দিকে যাইতে গেলে। উপর থেকে নিচের দিকে নামতে গেলে একটু ঝামেলা করে, এটা করব না। সেকেন্ড হচ্ছে আমরা এখানে প্রজেক্ট যখন ক্লিন করব সবই ফালাই দেবো, এত কিছু দরকার নেই আমাদের, ডিস্ক ফাইলটা আমাদের দরকার নাই, এটাও ফালাই দিই। এখানে বিশেষ করে এসআরসির ভিতরে যে main.js এর ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো আমরা ফালাই দেবো। হ্যাঁ, index.html এর ভিতরে সবকিছু ফালাই দিয়ে আমরা নিজেদের মতো কোড করব। কোড করার পরে দেন আমরা এখানে এই পোর্টে আমরা রান করব, বুঝতে পারছেন। আমাকে ভিট যে পোর্ট দিয়ে দেবে, ভিট এই যেখানে দেখেন ভিট আমাকে একটা পোর্ট দিয়ে দেয়, একটা লিঙ্ক দিয়ে দেয়, এক কথায় এই যে লোকাল হোস্ট লিঙ্ক দিয়ে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডোমেইন নাম্বার বা আমাদের সার্ভারের নেম লোকাল হোস্ট। আমরা facebook.com লিখি না, এটা হচ্ছে সেই facebook.com, আর এটা হচ্ছে পোস্ট মানে পোর্ট, বুঝতে পারছেন। লোকাল হোস্ট আর এটা হচ্ছে পোর্ট। না, সরাসরি ফাইল থেকে আপনি রান করলে হবে না। সরাসরি এখানে কাজ করলে হবে না, এটা তো আমি ভিডিওর ভিতরে দেখাই দিয়েছি, গতকালকে আমার ভিডিওর ভিতরে ছিল, এটা ছিল না, ভিডিওটা খেয়াল করে দেখেন নাই। হ্যাঁ, এটা ভালো হয়েছে। এখন আর জীবনে ভুলবেন না, যার কারণে কাটাইছেন না, আর ভোলার সুযোগ নাই। আচ্ছা, মানে এতটুকু মনে রাখবেন যে আমরা যেহেতু ভিট দিয়ে প্রজেক্ট বিল্ড করছি, ভিট দিয়ে, তার মানে ভিট দিয়ে আমার প্রজেক্ট রান করতে হবে, তাই না। আর ভিট দিয়ে যখন প্রজেক্টটাকে আমি রান করলাম ডেভেলপমেন্ট মোডে, তাহলে সে আমাকে যে লিঙ্ক দেবে সেই লিঙ্কে কাজ করতে হবে, বুঝতে পারছেন, সেই লিঙ্কে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা ট্যালেন্ট? ট্যালেন্ট এখন যেহেতু ভিট ব্যবহার করেছে, তখন আমার সিএলআই দিয়ে তার কাজ করবো না, ভিট দিয়ে করবো। সাধারণত আমরা ভিট দিয়ে করি সবসময়, ভিট দিয়ে করি। শুধু ভিট দিয়ে কথাটা ভুল, আমরা ট্যালেন্ট যখন ব্যবহার করি আমরা দেখি ওখানে কি ব্যবহার করছি। ধরেন আমরা যদি কোনো প্যাকেজ ব্যবহার করি তাহলে সেই প্যাকেজ অনুযায়ী আমরা করে নিই। এই যে ফ্রেমওয়ার্ক যখন ব্যবহার করব, আমরা যখন ধরেন কোথায় নাই না, ধরেন নেক্সট নেক্সট নিয়ে যখন কাজ করব তখন আমাদেরকে এখানে বলে দেবে যে কিভাবে কাজ করতে হবে না হবে, এখানে আমাদেরকে বলে দেবে, বুঝতে পারছেন। আচ্ছা, আর যদি আমরা রিয়েক্ট, তো সাধারণত আমরা ভিট দিয়ে ইনস্টল করে নিই রিয়েক্টটা, যেহেতু ভিট দিয়ে ইনস্টল করতেছি তার মানে ভিট দিয়ে কাজ করতেছি আমি, মানে তখন রিয়েক্টটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক হিসেবে ডাউনলোড হবে। তো ফ্রেমওয়ার্ক হিসেবে যেহেতু মানে ডাউনলোড হবে, ডাউনলোডের কাজটা তো করতেছে ভিট, মানে মূল হচ্ছে ভিট, বুঝতে পারছেন, মানে ভিতরে যে মেশিনটা কাজ করতেছে সেটা হচ্ছে ভিট। আচ্ছা, যাই হোক, আমরা আজকে একটু প্রজেক্টে একটু আগাই, তারপরে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু জিনিসপত্র শিখবো ইনশাল্লাহ আজকে। ফিগমা, তাই না, ফিগমার ভিতরে
কিছু ডিজাইন আপডেট করে ফেলছে, খেয়াল করছেন আপনারা? আচ্ছা, এখানে এই যে ডিজাইনটা আমি বুঝাই দিই, যেন যারা একা একা ডিজাইন করতে সামনে আগাইতে পারবেন তারা যেন করে ফেলতে পারেন। এটা হচ্ছে নর্মাল আমার প্রথম পেজ। হ্যাঁ, এরপরে এই কোন আইটেমের উপরে যদি ক্লিক করি, এখানে কোন আইটেমের উপরে যখন আমি ক্লিক করব, বিশেষ করে এই ইমেজের উপরে যখন আমি ক্লিক করব, তখন হচ্ছে এরকম একটা পপ আপ আসবে, বুঝতে পারছেন? এরকম একটা পপ আপ আসবে, সেখানে হ্যাঁ এই যে বিস্তারিত ইনফরমেশন সহ চলে আসবে। জি না, জাভাস্ক্রিপ্টের সাহায্যে। আচ্ছা, এরপরে এখানে যখন আমি প্লাস দিব, তখন এর যে মানে প্রাইস টাইস যা আছে সেগুলো এখানে এসে যোগ হবে, ঠিক আছে? শুধু ডিজাইনটা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মাল্টিপল এইচটিএমএল ফাইল তৈরি করে প্রত্যেকটা এইচটিএমএল ফাইল আমি এভাবে করব আগে এইচটিএমএল গুলা, আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, কোনটা? এটা হ্যাঁ, কন্টেইনার সাইজ করবেন। রেসপন্সিবিলিটি আমরা করবো না আপাতত, রেসপন্সিভ করবো একটু পরে গিয়ে অন্য প্রজেক্টে। রেসপন্সিভের মানে করা যায়, করলে করা যায়, রেসপন্সিভ করতে গেলে এখানে বেশ ঝামেলা আছে, যেহেতু এটা পুরো স্ক্রিন জুড়ে রেসপন্সিভ করতে গেলে খবর আছে। আচ্ছা, এরপরে হলো এই যে এখানে মানে এই ডিজাইন গুলো জাস্ট করে ফেলেন, আমি এখানে বুঝাই দেবো ডিজাইন গুলা আলাদা আলাদা এইচটিএমএল ফাইল তৈরি করে ডিজাইন গুলো করে ফেলবেন যারা পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এরকম 4টা পেজ করে আলাদা ডিজাইন করেন, পরে আমরা এই পেজ গুলোকে মিলাবো। এই যে একটা পেজ, এটা একটা পেজ, 3টা 4টা 5টা পেজ করে ফেলেন। আমিও করবো, আপনাদের শুধু করতে হবে এমন না, আমিও করবো আর কি, করতেছি। তো চলেন আমরা প্রথমে এখানে কিছু মডিফিকেশন করে আসি। সেটা হচ্ছে আমি একটা হোভার ইফেক্ট অ্যাড করতে চাই। হোভার করলে কিছু একটা চেঞ্জ হবে। হ্যাঁ, অ্যাড করতে চাই। তো এই যে আমার এলাই, তো প্রথমটা তো আর হোভার করলে কোনো কিছু চেঞ্জ না হলেও চলবে। দ্বিতীয়টা এখান থেকে আসি, এখানে হোভার বলে কথা আছে। হোভার দিয়ে একটা ক্লোন দিয়ে এরপর লিখতে হবে হোভার হলে কি হবে। আমি ধরেন এই যে বিজিএম বা 200 এটা দিয়ে দিই, এই যে চলে না মোটামুটি। এবার রাউন্ডেডটা থাকলে আরো সুন্দর লাগতো, বা 200 বেশি হয়ে যায়, আমি 100 দেই, 100। আর এই যে এখানে যে রাউন্ডেড ব্যবহার করছিলাম সেই রাউন্ডেডটা আমরা এখান থেকে এইখানে নিয়ে আসি। এই যে হোভার ইফেক্ট চলে আসছে। ট্রানজিশনটা মনে হয় না দিলেই ভালো লাগবে, ট্রানজিশন ছাড়াই ব্যবহার করি আমরা, চাইলে আপনারা দিতেও পারেন ইচ্ছা। তো হোভার ইফেক্টটা হয়ে গেছে, এখানেও আমরা চাইলে হোভার দিতে পারি। কোথায় কোথায় কোথায়, এখানে না? তো এই দুটি লাইন কপি করি, কপি পেস্ট, সেভ করি। এখন আমি ভবিষ্যৎ পরিকল্পনা এবার বোঝেন। সেটা হচ্ছে আমি ভবিষ্যতে যেটা করব, আমি যখন অর্ডারে ক্লিক করব, ঠিক আছে, অর্ডারে যখন ক্লিক করব তখন এই ফুড কার্ট যেটা, এই ফুড কার্টের যে স্টাইলটা সেই স্টাইলটা নিচেরটার হয়ে যাবে, নিচেরটার সেই স্টাইল হয়ে যাবে। বোঝেন না মনে হয়? এই যে এটা যেরকম ডিজাইন না, এখানে যখন ক্লিক করব তখন এটার ডিজাইন এটার মতো হয়ে যাবে, বুঝতে পারছেন? এরকম আমরা করব ভবিষ্যতে, ঠিক আছে? তো তো এটা করতে গিয়ে আমাদের কি করা লাগতে পারে? জাভাস্ক্রিপ্ট তো করবো ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে এইচটিএমএল মানে সিএসএস এর কিছু চেঞ্জ আলাদা লাগতে পারে না আমাদের? মনে করেন বিষয়টা হবে কিভাবে আমি সেটা আমি বলে দিই, ধরতে সুবিধা হবে। এইখানের এই আইটেমটা, এই এলআইটার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে আমি এই এলআই তে বসাই দেবো, তাহলে তো হয়ে গেল। বোঝেন নাই মনে হয়? ক্লিক করার পরে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে আমি সিএসএস এর ক্লাসগুলোকে চেঞ্জ করে দিলে তো ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সিএসএস এর ক্লাসগুলো চেঞ্জ করে দিলে ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন
এখানে কিছু ঝামেলাও আছে। ঝামেলাটা কি জানেন? আমি এইখান থেকে যখন ক্লিক করব, ধরেন এখানে যখন ক্লিক করব, তখন আমাকে একে তো এলআই এর যে ক্লাসগুলো সেগুলো আনতে হবে, আবার ভিতরে যে এটা কিন্তু স্প্যান ট্যাগ দিয়ে বানাইছিলাম, ভিতরে ফুড কার্ট লেখাটা, তাই না? সেটার উপরে যে ক্লাসগুলো ব্যবহার করছিলাম সেগুলোও চেঞ্জ করতে হবে। আবার এখানে যে একটা ইমেজ বা আইকনের মতো আছে, এইটার সাথে যে ক্লাস ব্যবহার করছিলাম সেগুলোও চেঞ্জ করতে হবে। অনেকগুলো ক্লাস চেঞ্জ করতে হবে না? তাহলে এর থেকে ভালো যদি এমন হয় যে আমরা এলআই কে একটা প্যারেন্ট ক্লাস দিয়ে দেবো, ওই প্যারেন্ট ক্লাসটা যদি মানে একটা ক্লাস যদি চেঞ্জ করে দিই তাহলে সবগুলো ক্লাস অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। বোঝেন নাই মনে হয় বিষয়টা। এরকম একটা কাজ করতে চাই। তো এরকম কাজ করার জন্য আমরা এখন টেইলউইন্ডের সাহায্য নেব। কিভাবে দেখেন, আমি স্টাইলার সিএসএস এ চলে আসি, এসে কম্পোনেন্ট, আচ্ছা আমি এইখানে কিছু কম্পোনেন্ট বানাই ফেলি, কিছু কম্পোনেন্ট ক্লাস বানাই ফেলি। এখানে আমাদের দুই ধরনের এলআই আছে, একটা নরমাল এলআই আর একটা আছে, ধরেন এটার নাম দিলাম আমরা অ্যাক্টিভ এলআই, অ্যাক্টিভ এলআই বা কারেন্ট এলআই দিতে পারি না নাম? তো এখানে দুইটা কম্পোনেন্ট বানাই। প্রথমে আমি বললাম যে ডট মেনু এলআই দিলাম, মেনু এলআই। এখানে আমি বললাম অ্যাপ্লাই করে দিলাম। কি অ্যাপ্লাই করে দিলাম? এই যে এখান থেকে যা আছে সবগুলোকে অ্যাপ্লাই করে দিলাম, এক্স করে বসাই দিলাম এখানে। তাহলে এত ক্লাস না দিয়ে আমি জাস্ট মেনু এলআই দিলে তো আমার কাজ শেষ। এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। সেভ করি, এটাও সেভ করি, দেখি ডিজাইনে কোনো হেরফের হলো কিনা। ডিজাইন ঠিক আছে, তার মানে আমাদের কোড কাজ করতেছে। এতটুকু ধরতে পারছেন সবাই? সবাই বুঝছেন তো? আচ্ছা, এখন এর ভিতরের এই যে যে স্প্যান কে আমরা একটা ক্লাস দিছিলাম বা কিছু একটা হাবল তাবল দিছিলাম, তাই না? স্প্যান কে, এই যে এখানে যে স্প্যান ট্যাগটা, এই স্প্যান ট্যাগটাকে আমি করব কি, এই ভিতরে এই যে এল এর ভিতরে আবার স্প্যানটাকে ধরা যায়, ধরে @অফ অ্যাপ্লাই বসাই দিলাম। তাহলে এই স্প্যানে আর কোনো ক্লাস ক্লাস দেওয়ার দরকার আছে? এই স্প্যানটা পাবে কিভাবে ক্লাস? যখন মেনুর ভিতরে স্প্যান পেয়ে যাবে, অর্থাৎ এই যে মেনু এল এর ভিতরে স্প্যান, স্প্যান থাকলেই তার উপর অটোমেটিক এগুলো বসে যাবে, তাই না? তার মানে এই স্প্যানের এটাকেও বাদ দিলে চলে। দেখেন তো এটা সবাই বুঝছেন কিনা? এবার যদি আমি এখানে রিলোড করি, দেখেন কোনো ঝামেলা নাই, তাই তো? একটা গেল। এবার আসেন আমরা পরেরটা করি। মেনু, মেনু এলআই ধরেন আমি লিখলাম কারেন্ট, বা কারেন্ট থেকে অ্যাক্টিভ কথাটা বেশি ব্যবহার করে মানুষের, অ্যাক্টিভ। তো এই অ্যাক্টিভ দ্বারা আমি উদ্দেশ্য নেবো এটাকে। তো এখান থেকে নিয়ে এই পর্যন্ত সবগুলোকে ধরি, ধরে এখানে আমি বলে দিলাম যে মেনু এলআই অ্যাক্টিভ, আর এখানে আমি বলে দিলাম অ্যাপ্লাই এগুলা। ঠিক একইভাবে স্প্যান, স্প্যানের ভিতরে আমি এখান থেকে এই ক্লাসগুলোকে কাট করে নিয়ে যাই, এখানে আমি অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করে দিই। তাহলে এই ক্লাসটা না ব্যবহার করলেও চলে। এটা এটা চাইলে আপনি কিন্তু এখানে আরো ক্লাস ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যদি কোনো কিছু ব্যবহার করেন সেগুলোও কাজ করবে, এগুলোও কাজ করবে, বুঝতে পারছেন? তা আমাদের আর অতিরিক্ত ক্লাস ব্যবহার করার দরকার নেই, আমরা ফালাই দিলাম, আমরা একদম ফাঁকাই রাখলাম। সেভ করি, দেখি কাজ করে কিনা। ওকে, কাজ করছে। এখন আমি কি করব দেখেন, এখন কত সহজ হয়ে গেল। আমি যখন এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করার সাথে সাথে এইটার ক্লাস নেম, এই এলআই এর ক্লাস নেম হয়ে যাবে মেনু এলআই অ্যাক্টিভ, তাই না? আর এইটা ছাড়া বাকিগুলোর ক্লাস নেম হয়ে যাবে শুধু মেনু এলআই। বুঝেন নাই? এক জায়গাটা ক্লাস নেম চেঞ্জ করলে সব দুনিয়ার সব কাজ হয়ে যাবে না? বুঝেন নাই মনে হয়। সবাই ধরতে পারছেন? আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, ওরকমই, অনেকটা ওরকমই। তা ধরেন মেনু এলআই, এখান থেকে মেনু এলআই অ্যাক্টিভ কতটা ফালাই দিয়ে এখানে আমি ক্লিক করছি, এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে মেনু এলআই অ্যাক্টিভ বসাই দিব।
দেখবেন হয়ে যাবে, একটু সমস্যা হবে, বাকি হয়ে যাবে। কি ব্যাপার? আচ্ছা, কিছু সমস্যা হয়েছে, আমি সমাধান করে দিচ্ছি, ভয় নেই। এইখানে আমি শুধু দেখতে চাই যে এলআই তে মার্জিন বটম কাজ করছে কিনা। ও, এলআই তে মার্জিন বটম দেওয়া ছিল। এই মার্জিন বটম কোথায়? এই যে এলআই তে মার্জিন বটম দেওয়া ছিল, এখানে মার্জিন বটম দেওয়া নেই, এখানে ঝামেলা হচ্ছে, তাই না? মার্জিন বটম কত জানি, 15 পিক্সেল। মার্জিন বটম না দিলে ডিজাইনটা খারাপ দেখা যাচ্ছিল। এটাও কেটে দিই, নিয়ে যাই, এখানেও এটা দিয়ে দিই, সেভ করি। হ্যাঁ, মোটামুটি আসছে, মোটামুটি চলে আসছে। তো এখন এইটার যে ইমেজের কালারটা একটু ঝামেলা করতেছে, এটা একটু সমস্যা না? ইমেজের কালারটা ঝামেলা করতেছে। আমরা ইমেজের কালার নিয়ে এখন একটু কাজ করব। ইমেজের কালার, তা আমরা জানি যে ইমেজ হলো এমন ভয়ঙ্কর জিনিস যার কালার চেঞ্জ করা যায় না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি কি কোথাও কিছু ভুল করছি কিনা। মেনু এলআই কি এখানে বসবে নাকি এখানে বসবে? মেনু এলআই তো এখানে বসার কথা। মেনু এলআই এখানে তো না, এখানে বসার কথা না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাঙ্কর ট্যাগ থেকে আমরা ক্লাসগুলো নিছিলাম না? আমি আবার পিছনে ফিরে আসি, দেখি কোথায় আমরা ভুল করছি। এখান থেকে নিছি, এখান থেকে নিছি, এখান থেকে নিছি, এখান থেকেও নিছি, তাই? তো এখানে আমি যদি বলি উপরেরটায় মেনু এলআই অ্যাক্টিভ, আর এখান থেকে এগুলোকে ফালায় যেতে হবে। হ্যাঁ, উপরেরটা ঠিক আছে, ঠিক হয়ে গেছে। তো একই ভাবে নিচে এখান থেকেই তো ডিজাইনটা আসার কথা। মেনু শুধু এলআই, আর এইখান থেকে দুটোকে একসঙ্গে ধরে সিলেক্ট করে দিলাম। এই জায়গাটা সমস্যা করতেছে। আচ্ছা, আমরা ঠিক করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, দুইটাই তো হবে। ও আচ্ছা, এলআই কে দেওয়া হয়ে গেছে। তো এলআই এর মেনু এলআই আর এখানের মেনু এলআইটাকে ধরে শুধু হবে মার্জিন বটম 15 পিক্সেল। আচ্ছা, আমরা ঠিক করে ফেলি। মেনু এলআই এখানে দিয়েছি, তো আমরা এখান থেকে দেখি, এখান থেকে এগুলো হবে না, এগুলো হবে না, এখানে ফ্লেক্স হবে। আগে ফ্লেক্সটা দিই, দেখি তো কি আসে। চলে আসছে। আর হচ্ছে উপরের মতো প্যাডিং ম্যাডিং আমি সব দিয়ে দিই, এখান থেকে কপি করে দিয়ে দিই। প্যাডিং হবে 3, প্যাডিং। আর কি দিয়েছিলাম? রাউন্ডেড, রাউন্ডেড 6 দেওয়া, 6 পিক্সেল দেওয়া হয়েছে, তাই না? আমি রাউন্ডেড সেম করে দিই, এখানটাও সেম করে দিই। আমি কোথেকে কপি করতেছি আমি, ধরো। শুধু প্যাডিং দিতে হবে।
অ্যাক্টিভে কি করেছিলাম প্যাডিং, এই যে এটা দিয়ে দিই, এটার মতো সেম দিয়ে দিই। এবার ঠিক আছে, বহুত কাহিনী করার পর এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? ট্রানজিশন এখানে এখানে ট্রানজিশন নামে তো অলরেডি আছে, মানে ট্রানজিশন নামে অলরেডি প্রপার্টি আছে, যেমন TION। হ্যাঁ হ্যাঁ, যেখানে হোভার ব্যবহার করবো সেখানে ট্রানজিশন হয়, সেখানে ট্রানজিশন দেবো। এখানে তো প্যারেন্ট চাইল্ড একই জিনিস, একই জায়গায়, তাই না? এখানে ট্রানজিশনটা আপনি দেখেন, এই যে এখান থেকে একটু দেখেন, টেইলরেন্ট CSS ট্রানজিশন, এই যে ট্রানজিশন ইজ লিনিয়ার, আমরা ইজ ইন ব্যবহার করতাম বেশি, তাই না? সরি, ইজ ইন না তো, আমরা লিনিয়ার ব্যবহার করতাম মনে হয়। আর একটা আছে শুধু ইজ ব্যবহার করতাম, শুধু ইজ, এই যে ইজ, ঠিক আছে। আচ্ছা, ইজ ইন আউট এটা ব্যবহার করতে পারি। তো এখানে কি বলছে, ডিউরেশন এত, ইজ ইন আউট এটা ব্যবহার করি, তো দেখি কি হয়। ট্রানজিশন না দিলে কি এটা পাবে? পাওয়ার কথা না, দেখি তো। নো, পাইছে। এরকম ব্যবহার করলেন, আমার কাছে মনে হয় ট্রানজিশন ছাড়াই বেশি ভালো লাগে, সবসময় ট্রানজিশন ভালো লাগে না। যাই হোক, আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা নিয়ে আমরা আবার ফিরে আসি। হ্যাঁ, পরে আগে বলে কোনো কথা নাই, লিখলে হলো। টেস্ট করে দেখেন, এই জিনিসগুলো আমাকে না জিজ্ঞেস করে টেস্ট করবেন, নিজেরা কোড করে টেস্ট করবেন, তাহলে দেখবেন যে মানে উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, এখানে দেখেন, আমি আর এটাকে যদি অ্যাক্টিভ করি তাহলে কিন্তু এই যে ইমেজটা একটা সমস্যা করতেছে। আবার যদি এখান থেকে অ্যাক্টিভটা তুলে দিই, সবই ঠিক থাকবে, জাস্ট ইমেজটা একটু সমস্যা করবে, যে ইমেজটা গায়েব হয়ে গেছে, ঠিক আছে। তার মানে ইমেজটাকে আমাকে একটু মানে ঝামেলা করতে হবে ইমেজটা নিয়ে। এখন এটা তো এসভিজি ইমেজ, যেহেতু এসভিজি ইমেজ সেহেতু আমরা আইএমজি ট্যাগ আর ব্যবহার করব না, আমরা এখন সরাসরি এসভিজি নামে একটা ট্যাগ আছে, ঠিক আছে। HTML5 এ এসভিজি নামে একটা ট্যাগ আছে, ওই ট্যাগ দিয়ে আপনার আইকন টাইকন এই ধরনের জিনিসপত্র বানানো যায়। তো আমাদের এখানে যেহেতু এসভিজি ফাইল আছে, এই যে এসভিজি ফাইল আছে, আমরা এই ফাইলগুলোকে এখন একটু এসভিজি কোডে কনভার্ট করি। আমরা এখন লিখলাম এসভিজি ইমেজ টু কোড, লিখে সার্চ করলাম, এসভিজি টু কোড, এরকম অনেক ওয়েবসাইট পাবো আমরা, সেই ওয়েবসাইট থেকে আমরা এই এসভিজি ইমেজ থেকে আমরা কোডে কনভার্ট করতে পারবো। আমি একটা কাজ করি, আমি এই কার্ডটা আগে নেই, কার্ড, সরি কোথায় জানি, এই যে এখানে না, আবার যাই, এটাকে টান দিয়ে ব্রাউজার ওপেন করে এখানে ছেড়ে দিই। এই যে আমাদের কোড দিয়ে রয়েছে না, এই কোডটাকে নিচে ক্লিক করলে কপি হয়ে যাবে, কপি করলাম। এটা আমি নিয়েছিলাম কোনটা, কার্ড মনে হয়, তাই না? কার্ড, তো কার্ড কোথায় আছে? এই যে এখানে কার্ড আছে। আমি এই ইমেজটাকে ফালাই দিয়ে এখানে আমি এসভিজি কোডগুলোকে বসাই দিলাম। এই কোড দিয়ে মূলত ওই এসভিজি ইমেজটা তৈরি হয় আর কি, এসভিজি ইমেজটা তৈরি হয়। তো একটা পাইলাম। এখন আমরা কি ফেভারিটটাও একই কাম করব, ফেভারিটটা রিলোড করে নেই, রিলোড করে এই ফেভারিটস এটাকেও ধরি, ছেড়ে দেই, কোড পেয়ে গেছি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কোথায়? এই যে ফেভারিটস, ফেলে দিই,
মানে এই 3 লাইন মিলে একটা ইমেজ তৈরি হবে এখানে বসে বসে, ঠিক আছে। এরপরে বাকি রইল কোনটা, অর্ডার। রিলোড করি, অর্ডারটাকে ধরি, এখানে ফেলি, কপি করলে অর্ডারটা এখানে চলে আসবে। কোড কিন্তু একেবারে ছোট না, ভালোই বড় আছে, দেখেন। এই দেখেন, হ্যাঁ, অনেক বড় আছে। আচ্ছা, আপনারা যেটা করবেন, এই এখানে একটু কিছু এডিট করবেন, কিছু এডিশন আছে, হ্যাঁ। এই পাথ আছে না, পাথ, এই পাথের একদম শেষে দেখবেন একটা ফিল কালার দেওয়া আছে, যে ফিল, এই ফিলটাকে ফেলে দেবেন। পাথ, এখান থেকে ফিলটা ফেলে দেন, আর পাথ তৈরি। এটাও ফিল কালারটা ফেলে দেন, এটাও ফিলটা ফেলে দেন, ফেলে দিছি না। আর একটা কথা উপরে, এই যে এই বেচারাটা ছোট আছে, বিভিন্ন কোড মোড দিয়ে এরা একটা স্টাইল করে ফেলে। তো এটা এবার যদি আমি এখানে আসি, কোথায়, আচ্ছা, আর একটা কাজ করতে হবে, আসছে আসছে আসছে, ভয় নাই, আসছে। আর একটা কাজ করতে হবে, এই যে এখানে আর একটা ফিল আছে, এই ফিলটাও ফালাই দেবো, একটা, দুইটা, তিনটা, এই ফিলটাও আমরা ফালাই দেবো, হ্যাঁ। ফিল বাদ, এই যে আমার চলে আসছে, আইকন চলে আসছে না। এবার এই এসভিজির ফিল গুলোকে আমরা এখন দিব হচ্ছে আমার টেইল এন্ডের সাহায্যে দিব, হ্যাঁ। তো এইটার একটা ফিল কালার দেবো, এটা একটা ফিল কালার দেবো। তো আমরা এবার টেইল এন্ডে চলে যাই, টেইল এন্ডে চলে গিয়ে নরমাল যে মেনু এলআই আছে, আমি এখন বলবো এখানে মেনু এলআই এর ভিতরে যে এসভিজি ছিল, এসভিজি ট্যাগ, হ্যাঁ, ট্যাগের ভিতরে অ্যাপ্লাই ফিল, ফিলের ভিতরে আমরা বডি নামে একটা কালার বানাইছিলাম না, ভেরিয়েবল বানাইছিলাম না, মনে আছে না। এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম, হ্যাঁ। এই যে আমরা বডি নামে একটা বানাইছিলাম, কোথায় জানি, এই যে কালার বডি, এই ভেরিয়েবলটা বসাই দিলাম। একই ভাবে এই যে অ্যাক্টিভ যেটা আছে, অ্যাক্টিভের ভিতরে যে এসভিজি ট্যাগটা আছে, তার আবার অ্যাপ্লাই ফিল কালার হয়ে যাবে হোয়াইট। সেভ করেন, হ্যাঁ, বুঝতে পারছেন ইমেজকে কিভাবে আমরা একটু ফাজলামি করে ঠিক করে ফেললাম। ওকে, বেশ ভালো কথা। এবার আজকে আমরা কি বানাবো একটু দেখি তো। আমরা আজকে হেডারটা বানাই ফেলি, আর এখানে দেখি কত দূর আমরা কাজ করতে পারি, ঠিক আছে। হেডারটা বানাই ফেলি, খুবই সহজ, কঠিন কিছু না। এখানে আমরা হেডার বানাবো, এই এই সেকশনের ভিতরে হেডার বানাবো। আমি একটা কমেন্ট করি, এখানে কমেন্ট করি যে হেডার স্টার্ট এন্ড। আর এইখানেও একটা কমেন্ট আমরা চাইলে করে রাখতে পারি, এটাকে কমেন্ট করলাম যে কি নাম দেওয়া যায় এটাকে, মেনু স্টার্ট এন্ড। এটাকে কাট করে এখানে পেস্ট করে দিই। তো হেডারের ভিতরে আমরা যেটা রাখতে পারি সেটা হচ্ছে ডিপ নেই একটা, এই ডিপের ভিতরে এখানে আমার এটা হচ্ছে আমাদের মানে পুরো কি বলা হয়, পুরো পেজের ভিতরে সব থেকে বড় যে লেখা, সেই লেখাটা। এটাকে আমরা চাইলে S1 ট্যাগ দিয়ে লিখতে পারি, ঠিক আছে। S1 ট্যাগ দিয়ে লিখলাম। এরপরে আমাদের আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এই যে এটা, তাই না, সার্চ এরিয়া। তো আমি এখানে একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে একটা ইনপুট নিলাম, ইনপুট টাইপ টেক্সটও দিতে পারেন, চাইলে ইনপুট টাইপ আপনি সার্চও দিতে পারেন, একই কাজ। ওকে, একটা প্লেস হোল্ডার দিয়ে দিই, এই যেটা, ঠিক আছে।
দেখে তো আসে কিনা, এই যে চলে আসছে, খুব সুন্দরভাবে চলে আসছে। তো এবার এটাকে একটু ডিজাইন করে ফেলি, আমরা আমাদের মতো করে ডিজাইন করে ফেলি। আমি বোঝার খাতিরে ক্লাস বিজি ওয়াইড দিয়ে রাখি, জাস্ট বোঝার খাতিরে, এটাকে আমি পরে ফেলে দেবো। এতটুকু আসলো। এখন এটা একটা সাইজ দিয়ে দেবো, সাইজ, এটা একটা সাইজ দিয়ে দেবো। হ্যাঁ, আর এটাকে যেহেতু পজিশন আমি ফিক্সড করে আনছি, সেহেতু এটার সাইজ মানে উইডথটা হয়ে গেছে যতটুকু কন্টেন্ট অতটুকু, তাই না, পজিশন দেওয়ার কারণে। তো আমি এখানে এটা সাইজটা কেমন দিব, আমার এখানে দেখেন উইডথ দিয়েছিলাম 235 পিক্সেল, ঠিক আছে, 235 পিক্সেল। আর এখানে দেখেন 255 পিক্সেল থেকে, মানে এটাকে পজিশন ফিক্সড করে আমি বাম থেকে 255 পিক্সেল সরাইছি। তার মানে এই সেকশনটার উইডথ ছিল 235 পিক্সেল। তো এই সেকশন সহ আরো অতিরিক্ত 20 পিক্সেল সরাইয়া তাকে ডান পাশে রাখছি, বিষয়টা তাই না? তার মানে আমার হাতে 255 পিক্সেল শেষ নাই, 255 পিক্সেল। ওকে, ভালো কথা। এরপরে আমার ডান পাশে একটা সেকশন আছে, ডান পাশের এই সেকশনটা মানে সাইজ ধরেন এই যে 340 পিক্সেল, ধরেন 340 পিক্সেল। তো আমি একটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন 340 পিক্সেল এখান থেকে যোগ এই যে এটার সাইজ ধরলাম 20 পিক্সেল, 20 পিক্সেল যোগ আমার ব্যবহার হয়ে গেছে 255 পিক্সেল, 255 সমান সমান 615 পিক্সেল। তাহলে উইথ 100% মাইনাস 615 পিক্সেল করলে হয়ে যাবে না আমার জিনিসটা? আচ্ছা, তাহলে এখানে আমি একটা উইথ দেব, উইথ কিভাবে জানি করছিলাম ক্যালকুলেশন, হ্যাঁ, তারপরে 100% মাইনাস 615, 615 পিক্সেল। দেখি তো কাজ করে কিনা। ওই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার গেল কোথায়? ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না, এটা কাজ করছে, কাজ করছে, সমস্যা নাই। আমার তো ইন্সপেক্ট করে দেখি কি সমস্যা। উইথ 0 পাচ্ছে। ও, উইথ হলো এবার পাইছে। মানে এটাকে তো পার্সেন্টেজ দিয়ে লাভ নেই, এটাকে তো পার্সেন্টেজ দিয়ে তো লাভ নেই। কারণ কোন একটা আইটেমকে যখন আমরা পজিশন ফিক্সড করি বা পজিশন অ্যাবসলিউট করি, তখন সে তো তার প্যারেন্টকে কেন্দ্র করে কাজ করে, এবং সে তার প্যারেন্ট ধরে হচ্ছে আপনার ওই যাকে আমি পজিশন রিলেটিভ করি তাকে ধরে, তাই না? বোঝেন নাই মনে হয়। আমি কোন একটা জিনিসকে যদি বলি উইথ 100%, তখন সে তার প্যারেন্ট অনুযায়ী কাজ করে। আর যাকে আমি উইথ 100% বলবো, সেটা যদি পজিশন অ্যাবসলিউট থাকে বা পজিশন ফিক্সড থাকে, তাহলে সে উপর দিক থেকে খোঁজে যে কাকে পজিশন রিলেটিভ করা আছে, এরকম না বিষয়টা? আচ্ছা, আর পজিশন ফিক্সড করলেও আপনার আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে পজিশন যখন ফিক্সড করে তখন সে মানে ভার্চুয়াল উইথ নিয়ে কাজ করে। অর্থাৎ আমার ল্যাপটপের যে উইন্ডোজ এর যে সাইজটা, হ্যাঁ, এই উইথটার উপর রেশিও অনুযায়ী কাজ করে। আমি এই জন্য এখানে যেটা করলাম সেটা হচ্ছে উইথটাকে মানে 100% না দিয়ে আমি বললাম উইথ 100 VW, ভার্চুয়াল উইথ, ঠিক আছে? VW ফুল মিল কি ভার্চুয়াল উইথ নাকি ভিউ উইথ, দেখি তো। VW ফুল
ফর্ম ভিউ পোর্ট উইথ, আমি ভুল বলতেছি বারবার, ভিউ পোর্ট উইথ, ঠিক আছে, ভার্চুয়াল উইথ আমি ভুল বলতেছি, এটা হলো ভিউ পোর্ট উইথ, তাই তো বলি ভার্চুয়াল ভার্চুয়াল শব্দটা আমার মুখে কেমন কেমন লাগতেছে। হ্যাঁ করেছে, আপনি ডিসপ্লে ফ্লেক্স দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি করতেছি আমার মনে যাচ্ছে যে করতেছি আর কি, ঠিক আছে, পজিশন ফিক্স দিয়েও করা যায়। তো এভাবে আমরা যখন করলাম তখন আমার সলিউশনটা চলে আসলো, আর আপনি যদি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে করেন তাহলে এত ঝামেলাও করতে হবে না, আরো ইজিলি চলে আসবে সব জিনিসপত্র গুলা। ওকে, তাহলে এইখানে আমরা এই সার্চ, আমরা একটু দেখি তো, ও সরি আমি একটু ভুল করছি, আমার এইখানের এই যে যে সেকশনটা, এই সেকশনটা তো এই পুরো এই শেষ পর্যন্ত, তাই না, শেষ পর্যন্ত, তা আমার তো এইভাবে না দিয়ে 615 না দিয়ে আমার উচিত ছিল এখানে দেওয়া হচ্ছে 255, যেন সে একদম লেফট রাইট পর্যন্ত চেপে যায়, একদম রাইট পর্যন্ত যেন চেপে যায়, তাই না, রাইট পর্যন্ত, কারণ আমাদের এখানে দেখতেছি যে এই বারটা হচ্ছে একদম রাইটে। খুব ভালো কথা। এবার আমরা ভিতরে কাজগুলো করি, এটা নিয়ে একটু কাজ করি। তো আমরা এখানে যেটা করতে পারি, ফ্লেক্স ইউজ করতে পারি, এরপরে জাস্টিফাই বিটুইন করতে পারি, আইটেমস সেন্টার করতে পারি, তাই না, চলে আসছে। এবারে আমরা এইখান থেকে একটু দেখি যে আমরা এটা কোনো হাইট দিয়েছে কিনা, এখানে কোন একটা সেকশন, এই যে হাইট দিয়েছিলাম 50 পিক্সেল, তাই না, আমি এখানে একটা হাইট দিয়ে দিই, হাইট 50 পিক্সেল, এটা কেন দিলাম, আমি রেশিওটাকে বরাবর রাখার জন্য। আমি 50 আর হলো 20, 70, উপরে একটা প্যাডিং দেওয়া ছিল 20 পিক্সেল, 70 করে দিই, মানে এই মেনুর বরাবর রাখার জন্য। হ্যাঁ এবার আসছে, এই মেনুর বরাবর রাখার জন্য আমি এটা করলাম আর কি, আমার মনে চাইলে করলাম, না করলে কিছু আসে যায় না, আমি আমার ইচ্ছা হচ্ছে তাই করলাম। এবার px, আমি প্যাডিং এক্স করলাম, কতটুকু করা যায় কোন তো, 20 পিক্সেল, তাই না, দুই পাশ থেকে 20 পিক্সেল মতো কমায় নিয়ে আসলাম, চলে, কমায় নিয়ে আসলাম, বেশি হয়ে যায়। হ্যাঁ এই ফুটটা এখানে কিন্তু প্যাডিং নাই, জাস্ট এই সাইডে প্যাডিং আছে। তো প্যাডিং এক্স না দিয়ে প্যাডিং আর করে দিয়েছে, আর শুধু এখান থেকে প্যাডিং, এটা দরকার নেই। তো এটার সাইজটা একটু বড় করে দিই, ফন্টের সাইজটা, এই যে এখানে করি ক্লাস টেক্সট, কত করা যায়, ধরেন 24 পিক্সেল করি, তো দেখি তো কি আসে, ওই পাই নাই, ও সরি, ফন্ট 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 না টেক্সট, টেক্সট হাইফেন দেইনি, ওকে। এরপরে ফন্ট 700 না কি জানে আছে, এটা না, ফন্ট ওয়েট কিভাবে ব্যবহার করে, হ্যাঁ এবার আসছে, ফন্ট 700 আসছে। এখানে একটা জিনিস আপনাদেরকে আর একটা মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে ফন্ট সাইজ, তাই না, ফন্ট সাইজ, এখানে ফন্ট সাইজ মিন ম্যাক্স বলে একটা কথা ছিল, কোথায় 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 সার্চ করি তো, আচ্ছা
দেখি তো। এভাবে ব্যবহার করা যেত মনে হয়। আচ্ছা, এটা আমি ভুলে গেছি, এটা আমি আপনাদের পরে দেখাবো। এটা হচ্ছে আমরা অনেক সময় যখন রেসপন্সিভ করি ফন্টকে, তখন ফন্টটা ছোট হয়ে যায় না, জিনিসটা ছোট হয়ে যায়। আবার যখন বড় স্ক্রিনে নেই, ফন্টটা বড় হয়ে যায়। এই জন্য টেইলউইন্ডে একটা সিস্টেম করে দেওয়া আছে মিন ম্যাক্স, মানে ফন্টের মিনিমাম সাইজ এবং ম্যাক্সিমাম সাইজ। তাহলে ওই স্ক্রিন অনুযায়ী স্ক্রিন যখন বড় হবে ম্যাক্সিমাম অত বড় হবে, আর যখন স্ক্রিন ছোট করা হবে ওই রেশিও অনুযায়ী আস্তে 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 করে অটোমেটিক ছোট হয়ে যাবে ফন্টগুলা। এটা করা যায়। তো ওটা আমি দেখাবো ইনশাল্লাহ, এখন আর খুঁজতে যাচ্ছি না, খুঁজলে পাওয়া যাবে। তো এখানে এখানে আমরা কাজ করতেছিলাম, এখানে একটু কাজ করি। এখানে আমাদের কি দেওয়া আছে, এই যে একটা বাটনের মতো দেওয়া আছে, এই যে ছোট্ট ছোট্ট বাটনের মতো সার্চ। এটাকে আমরা এক্সপোর্ট করি, এসভিজে তে এক্সপোর্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। একে বললাম সার্চ। এটা তো আর কালার চেঞ্জ করার কোনো মানে প্রয়োজনীয়তা নেই, তাই না? হ্যাঁ, হবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি কি করব, আইএমজি, এরপরে কি জানি, আইএমজি পাবলিক ইমেজেস সার্চ। সার্চ দেখি আসে কিনা, চলে আসছে। এখন এইটাকে আমি ক্লাস দিলাম ফ্লেক্স, পাশাপাশি চলে আসছে। হ্যাঁ, এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা দেখে আসি, সাদা। এবং একটা হাইট দেওয়া আছে, হাইট ধরেন 45 পিক্সেল। তা আমি এই জিনিসগুলোকে ব্যবহার করবো হচ্ছে এই জায়গাটায়, এইচ 45 পিক্সেল, বিজি হোয়াইট। আর এইখান থেকে বিজি হোয়াইটটা আমি, এটা না, এই যে এখান থেকে বিজি হোয়াইটটা ফেলে দিই, না হলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই যে আসছে। এরপরে একটা প্যাডিং দিয়ে দেবো, ডানে বামে একটা প্যাডিং দিয়ে দেই। হ্যাঁ, সব ঠিক করা যাবে। পিএক্স ধরেন আমি করে দিলাম 15 পিক্সেল। এরপর বললাম রাউন্ডেড 50, এরকম আছে, ফুল রাউন্ডেড ফুল করে দিই, আসছে। এখন এই বেচারাকে একটু ছোট বানাই দিই, ক্লাস উইথ করে দিই ধরেন 25 পিক্সেল। চলে, চলে। তো এবার আমরা যেটা করতে পারি, ইনপুটটাকে একটু কিছু কাজ কারবার করি। ক্লাস, এটাকে কি করা যেতে পারে, ডাব্লু কি বলা যেতে পারে, ফুল। ডাব্লু ফুল মানে হচ্ছে উইথ 100%। এবারে ব্লক করে দিলাম, যদিও আউটপুট তেমনটা বোঝা যাবে না, বোঝা যাচ্ছে না, ঠিক আছে, চলো। এরপরে আর কি করা যেতে পারে, একটা মার্জিন লেফট, মার্জিন লেফট করে দিলাম। আচ্ছা, এখানে 2 মানে হচ্ছে 8, প্রত্যেক একে একে হলে 4 4 করে হয়, ঠিক আছে, 4 পিক্সেল করে হয়, 8 করলাম। ও, আরিম এখন দেখানো হয়নি না? আচ্ছা, ওটা আরেকদিন দেখাবো, ওটা একটা ব্যবহার আছে, ওটা আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। তো এখন এই যে ফোকাস রয়ে গেছে না, ফোকাস করলে এই যে একটা, এটাকে কি বলা হয়, আউটলাইন চলে আসতেছে। তো এই সেই হিসাবে আমি এখানে বললাম ফোকাস, ফোকাস আউটলাইন 0। চলে আসছে। তো এই উপরের সেকশনের ডিজাইন আমাদের ডান।
কোনটা কোনটা? ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা না, এটা কি জানি বানানো ছিল জানি, না না এখানে বানানো আছে সেন্টার বক্স বানানো ছিল, এই তিনটাকে ফালাই দিয়া সেন্টার বক্স। এখানে জাস্টিফাই বিটুইন নাই, তাহলে আর কিছু করার নাই, এটাই ব্যবহার করতে হবে। চাইলে বানানো যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে এই সেকশন শেষ, হেডার সেকশন শেষ। এরপর আসবে হচ্ছে আমাদের, এর কি নাম দেওয়া যায় এটাকে? বডি সেকশন। বডি সেকশন নাম দিলাম, হতে পারে না? আচ্ছা, বা বডি স্টার্ট এন্ড। বডি স্টার্ট করলাম, বডি এন্ড করলাম। এবার এখানে একটা ডিপ নিলাম, ডিপ নিয়ে আমাদের কি করতে হবে জানি, এখানে দেখি তো, এখানটা ব্যানার আছে, ব্যানার, ব্যানারটা আমরা আগে বানাই ফেলি, ব্যানারটা এই যে এর আগে বানাই ফেলি। ব্যানার স্টার্ট এন্ড, ডিপ, একটা ইমেজ নিয়ে আসি, এটা একটা জাস্ট একটা ইমেজ, আর কিছু না। এটাকে নাম দিলাম ব্যানার, শুধু ব্যানার নাম দিলাম। তো এইবার এখানে পাবলিক ইমেজ ব্যানার আইএমজি, বাহ গুড। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি জানেন? আমার উপরে যে হিডার, সেই হিডারে তো ঠিক আছে, হিডারে কোনো ঝামেলা নাই, সাইজটা পুরো জায়গা জুড়ে, কিন্তু এই নিচের গুলো কিন্তু আবার দুইটা সেকশন, এই যে এখান থেকে এতটুকু একটা সেকশন, ডান পাশে আরেকটা সেকশন, তাই না? তার মানে এই জায়গা ব্যানারের আগে এইটা আর বডিটা, এই দুটাকে আমাকে একটা ডিবের ভিতর নিতে হবে, তাই না? ডিবের ভিতর নিতে হবে এখানে। ওই, আচ্ছা, এরপরে এটাকে করতে হবে আমাকে, সরি, ক্লাস ফ্লেক্স, ওকে। এরপরে, ও সরি, এটাকে না তো, ক্লাস ফ্লেক্স হবে হচ্ছে এইটা, ক্লাস ফ্লেক্স। আর এখানে ক্লাস দিব হচ্ছে ওই যে আমরা উইথ কে একটা ক্যালকুলেশন করেছিলাম, সেই ক্যালকুলেশনটা আবার এখানে নিয়ে আসবো। উইথটা হচ্ছে ক্যালকুলেশন 100, কি জানি 100 VW মাইনাস এই যে এটা 615, তাই না? 615 পিক্সেল, বুঝতে পারছেন বিষয়টা? আমি একটু বোঝার খাতিরে যে হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আর এইখানে একটা ক্লাস দিয়ে দিই। এখানের উইথ হবে হচ্ছে কত জানি ধরছিলাম, উইথ 360 না 340, 340 আর 20 পিক্সেল তো আপনার মার্জিন ছিল, তো 300 কত জানি 40, তাহলে 340 পিক্সেল, আর মার্জিন লেফট হচ্ছে 20 পিক্সেল, হয়নি? আচ্ছা, বোঝার জন্য একটা বিজি এটা দিয়ে দিই, এরপর তো বোঝা যাবে না, একটা হাইট দিয়ে দিই, কিছু একটা দিয়ে দিই হাইট। এই যে এবার আসছে, তাই না? এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন, গুড, মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই।
এখন এই ইমেজটা নিয়ে একটা কাজ করি, এই সেকশনটা নিয়ে কাজ করি, এটা এই অবস্থায় অল্প একটু পড়ে থাকুক, বা আমি এখান থেকে একটু বাড়াই দিই, যখন কাজ করবো তখন এটা আবার ফালাই দেবো। চলো এটা নিয়ে কাজ করি, লেফট সাইডের। তো এখানে ইমেজটা নিলাম, ইমেজটা নিয়ে ইমেজের এখানে ক্লাস করলাম ডাব্লু ফুল, মনে আছে? উইথ 100% করলাম শুধু, যেন উইথ নিয়ে ঝামেলা না করে। আর রাউন্ডেড কত করা যায়? এক্সেল করি, এক্সেল করলে 12 পিক্সেল আসবে, আসে নাই? বর্ডার রেডিয়াস 12 পিক্সেল, কেন? ওয়াই? আমরা এখানে তো দিয়ে দেখি তো হাতে, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। আচ্ছা, ইমেজে বর্ডার রেডিয়াসটা পাচ্ছে না, আমরা তো পাজি কম না, আমরা একটু অন্যভাবে করি আর কি। হ্যাঁ, এটাকে করি এইখানে, আর করে দিই ওভারফ্লো হিডেন, সরি, ও ডিসপ্লে নাল হয়ে গেছে, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন, এইবার ঠিক আছে, ঠিক আছে। তো এবার ব্যানারের কাজ শেষ, ব্যানারের কাজের পরে আসবে কোন কি জানি, বডি, বডির কাজ আসবে। এটা বডি না, আচ্ছা, আমরা একটা ছোট্ট একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এখানে আমার কমান্ডটা একটু ঠিক করে ফেলি, না হলে প্যাচ লেগে যাবে না। এটা কাট করি, এটা হচ্ছে বডি স্টার্ট, আর এটা হচ্ছে বডি এন্ড, বডি এন্ড, ঠিক আছে। তো বডির ভিতরে এই যে ফ্লেক্স দেওয়ার পরে এটা ব্যানার না, এই সেকশনটা হচ্ছে, এটা হলো যে বডির ভিতরে লেফট সাইড, লেফট সাইড, আর এটাকে করে দিই লেফট সাইড, আর এটা হচ্ছে রাইট সাইড স্টার্ট, আর রাইট সাইড এন্ড, বুঝতে পারছেন? আচ্ছা, লেফট সাইড গেল, এর ভিতরে আমাকে একটা ডিপ নিতে হবে, এই ডিপটা হচ্ছে ব্যানার, এটা হচ্ছে ব্যানার, এটা হচ্ছে ব্যানার, স্টার্ট এন্ড, এটা হবে আমার ব্যানার, আর এটা হবে ব্যানারের ভিতরে, ব্যানারের ভিতরে। তো ব্যানারের জন্য আমরা যে ক্লাসগুলো দিয়েছিলাম সেই ক্লাসগুলো এখান থেকে কাট করি, এই ক্লাসগুলো আসবে হচ্ছে এইখানে, এইখানে, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আর প্রয়োজন নাই। ওকে, সব ঠিক থাকলে কাজ করবে। হ্যাঁ, তো ব্যানারটা শেষ, ব্যানারটার পরে এখানে আমি আবার একটা কমেন্ট করতে পারি, ধরেন মেইন কন্টেন্ট, বা ধরেন ফুড আইটেমস স্টার্ট এন্ড, এখানে একটা ডিপ নেই, ডিপের ভিতরে আর একটা ডিপ নেই, এই ডিপের ভিতরে হচ্ছে, ও সরি, এখানে ফুড ক্যাটাগরি আছে, ফুড আইটেম না, আগে হচ্ছে ফুড ক্যাটাগরি, ক্যাটাগরি। তো ফুড ক্যাটাগরির ভিতরে কি আছে, ইমেজ আছে, আর হচ্ছে আপনার একটা লেখা আছে। তো ইমেজটাকে নিয়ে আসি, ইমেজটাকে এখান থেকে আগে এক্সপোর্ট করি, ইমেজটাকে এক্সপোর্ট করি, কি দিয়ে এক্সপোর্ট করব? পিন দিয়েও করা যায়, সমস্যা নেই। তা ধরেন আমি এখানে বললাম যে
ক্যাটাগরি অন ডট পিএনজি। হ্যাঁ, তো এখানে এর ভিতরে আমি একটা আইএমজি নিলাম, পাবলিক ইমেজেস ক্যাটাগরি অন। আচ্ছা, ক্যাটাগরি, এটার নিচে আমার একটা স্প্যান ট্যাগ নিয়ে আমার নামটা লিখতে পারি। এটার নাম ছিল বার্গার। কপি করি, পেস্ট করি। আচ্ছা, খুব সুন্দর, চলে আসার কথা, সব ঠিক থাকলেই চলে আসছে। এবার এগুলোকে ডিজাইন করে ফেলবো। হ্যাঁ, তো এইখানে আমি এখন কি গ্রিড নিয়ে কাজ করব না ফ্লেক্স নিয়ে কাজ করব বলেন তো? ইচ্ছা, গ্রিড নিয়েও করতে পারি, ফ্লেক্স নিয়েও করতে পারি। এক লাইন তো, এক লাইন তো আমার গ্রিড দিয়েও ম্যানেজ করতে পারবো, ফ্লেক্স নিয়েও ম্যানেজ করতে পারবো, যা ইচ্ছা করতে পারবো। গ্রিড দিয়ে করবো, ওকে। ওটা কাজ করি, এটা আছে মোট 5টা, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা আইটেম আছে। হ্যাঁ, এখন এখানে ডিজাইনটা করব একটু অন্যভাবে, করব, ঠিক আছে? আমি এখন ডিজাইনটা এখান থেকে কাস্টম ডিজাইন করে নিয়ে আসব। আচ্ছা, তো এখানে আমি ক্লাস ব্যবহার করলাম গ্রিড ক্লাস, আর এগুলোতে আমি 1টা 2টা 3টা 4টা 5টা ক্লাস ব্যবহার করলে আমি বললাম যে ক্যাটাগরি বা এখানে ফুড ক্যাটাগরি, ঠিক আছে? একটা ক্লাস দিলাম, এখান থেকে একটা কাস্টমার ক্লাস ব্যবহার করলাম। এবার এই ক্লাসটা নিয়ে আমি এখানে কম্পোনেন্ট আকারে বানায় ফেলবো ওটাকে, ডট ফুড ক্যাটাগরি পাশাপাশি নিয়ে আসি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ফুড ক্যাটাগরি আসলো। এখন এই ফুড ক্যাটাগরির ভিতরে ফার্স্ট অফ অল আমাদেরকে কি দিতে হবে? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে হোয়াইট, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে হোয়াইট, আর একটা প্যাডিং দিতে হবে। তো আমি এখানে অ্যাপ্লাই করে দিই বিজি হোয়াইট রাউন্ডেড এক্সেল করে দিই। আর কি করা যায়? প্যাডিং, তো চারিপাশে প্যাডিং ধরেন আমি করে দিলাম 3 4 12 3, প্যাডিং 3 করলাম, এতটুকু করলাম, দেখি কি আসে। এতটুকু করলে কি আসে? আসছে মোটামুটি, বোঝা যাচ্ছে না যদিও, একটা নিচে একটা আসছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। খুব ভালো কথা। এরপরে আমি এটাকে আবার ফ্লেক্স করব। এটাকে ফ্লেক্স না করে এই যে একটা ছিল না কি জানি, বা ফ্লেক্স করি ফুড ক্যাটাগরিতে এইগুলা, এই যে এগুলা এই আইটেম গুলো, তাই না? তো এখানে আমি ফ্লেক্স করব, আর ফ্লেক্স ডিরেকশন, আচ্ছা দেখি তো ফ্লেক্স ডিরেকশন বলতে কি ক্লাস দিয়েছে এখানে। ফ্লেক্স রো ফ্লেক্স কলাম, আমরা এখানে কোনটা ব্যবহার করব? কলাম, কারণ আমাদের আইটেম গুলো নিচে নিচেই থাকুক, সমস্যা নেই। ফ্লেক্স কলাম, শুধু জাস্টিফাই সেন্টার হবে আর আইটেমস সেন্টার হবে। এই যে মাঝখানে চলে আসছে। এবার এই যে ইমেজটা, ইমেজের চাইলে আমরা একটা সাইজ দিতে পারি ইমেজের। এখানে দেখে আসি ইমেজের সাইজটা কতটুকু, 56 পিক্সেল। তো আমি এখানে একটা ইমেজের সাইজ বলে দিতে পারি, এখানে img উইথ কত জানি 56 পিক্সেল। অবশ্যই এর আগে আমাকে @apply বলতে হবে। 56 পিক্সেল, বেশ ভালো কথা। এরপরে রইল কি বাকি? স্প্যান। স্প্যানকে আবার আমি অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই। কি করা যেতে পারে স্প্যানকে, দেখি তো এখান থেকে। ফন্টের ওয়েট আছে 500। হ্যাঁ, আর হলো সাইজ টাইজ কি আছে 16 পিক্সেল। তো
তো করি দেখি তো। টেক্সট 16 পিক্সেল আর আছে ফন্ট 500, তাই না? ফন্ট 500, এটাকে আমি ব্লক করে নিয়ে আসি আর প্যাডিং টপ করে দিই, ধরেন 2 না 1.5 করি, 6 পিক্সেল। দেখি এতটুকু বললে কি আসে। খারাপ না, মোটামুটি চলে আসছে। এবার আমরা গ্রিড ব্যবহার করছিলাম, এখানে আমি বলে দেবো যে গ্রিড কলস কয়টা, 5টা মনে হয় না? দেখি তো, হ্যাঁ 5টা। এবার একটা গ্যাপ লাগবে, তাই না? গ্যাপ গ্যাপ এক্স দিয়ে করি, আর 2 হলো 8। দেখি কতটুকু আসে, চলে? আর একটু করলে ভালো হয় মনে হয়, তাই না? 4 করে দিই, 4 4 16 পিক্সেল। হ্যাঁ এবার সুন্দর লাগছে। এবার এই পুরোটা আইটেমের একটা মার্জিন টপ করে দিই, মার্জিন টপ করে দিই করি। ধরেন মার্জিন টপ করে দিই 30 পিক্সেল। বেশি হয়ে গেছে, 20 পিক্সেল যদি হয় তাহলে এখানে 5 দিতে পারি, চলে তাই না? এখন হচ্ছে জাস্ট ধরে ধরে এই ইমেজ গুলো চেঞ্জ করার পালা। পারা যাবে না ইনশাল্লাহ? এটা আমি আর করতেছি না, আমি এটা পরে পরে করবো, এখন করতেছি না। এবার এই ডিজাইন গুলো করে ফেলে আজকের মতো কাজ শেষ। আমরা আজকে এই পুরোটা করে ফেলি, এই পেজটা। ও আচ্ছা আচ্ছা, এটা হোবার না, এটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ কি? অ্যাক্টিভ লেখা আছে? ও ওই যে এটা 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 এটা, আচ্ছা আচ্ছা। তো ও কি করা যেতে পারে, এই যে ঝামেলাটা হয়ে গেল, এইখানে একটা S4 লিখে দিই বা S2 লিখে দিই। S2, ওকে, ভালো কথা। তাহলে মার্জিন টপটা এখানে আমি আর রাখলাম না, এখানে আসি, ক্লাস টেক্সট, এটা কতটুকু সাইজ দেওয়া যেতে পারে, এখানে দেখে আসি তো কতটুকু আছে, 16 পিক্সেল। তার মানে টেক্সট 4 দিলে হয়ে যায়, 4 4 16 পিক্সেল, তাই না? ফন্ট দেওয়া আছে 500, পাশাপাশি প্যাডিং ওয়াই, তাহলে 3 করি তো, 12 12 উপরে 12 নিচে 12, হ্যাঁ চলে, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমি কপি মারি, কপি মারে ফুড ক্যাটাগরি শেষ। এরপরে হচ্ছে ফুড আইটেম বা ফুড কার্ট বলতে পারি, কার্ট স্টার্ট, বুঝে নেই? হ্যাঁ দিচ্ছি, অ্যাক্টিভ না, কিভাবে দেওয়া যায় বলেন তো? চলেন আমরা ট্রাই করি। আমরা এখানে এখানেই তো না, এখানে না, সরি, এখানে বললাম যে ফুড ক্যাটাগরি অ্যাক্টিভ নামে একটা ক্লাস দিলাম, আর এখানে এসে বানাইলাম ক্লাসটা ফুড ক্যাটাগরি, এরপরে এইখানে বানাইলাম ফুড ক্যাটাগরি অ্যাক্টিভ। এখানে প্রথম আসবে হচ্ছে বর্ডার, তাই না? বর্ডার, ধরেন বর্ডার অন, দেখি তো এতটুকু লিখলে কি আসে, এই কালার এইটা আসছে। এরপরে বর্ডার
এখন আমরা কালার দেই, চলে। তো বর্ডারটাকে আমি একটু একটু বাড়াই দিই, 2 করে দিই। হ্যাঁ, এবার একটু ভালো লাগতেছে। টেক্সট কালার, তো এটার ভিতরে কি আছে? স্প্যান, স্প্যান অ্যাপ্লাই টেক্সট প্রাইমারি আসছে। এই প্রত্যেকটা আইটেম আপনার কার্সর পয়েন্টার হলে সুন্দর লাগবে, তাই না? তো সেই হিসাবে এখানে আমি বলে দিই কার্সর ওই পয়েন্টার। হ্যাঁ, এই যে এনাফ, চলবে। আল্লাহ আল্লাহ, এটা বেঁচে গেছে না? আচ্ছা, এটা শেষ করে দিচ্ছি। এখানে একটা ডিপ নিলাম, ডিপ নিয়ে আর একটা ডিপ নিলাম, ডিপ নিয়ে এখানে যেটা করব, একটা ইমেজ আছে এখানে, ইমেজের জন্য আমি আরেকটা ডিপ নেবো, টেক্সটের জন্য আরেকটা ডিপ নেবো, ডিপের ভিতরে ডিপ, ডিপের ভিতরে ডিপ, তার ভিতরে ডিপ। তো ইমেজের জন্য আরেকটা ডিপ নিলাম, তার ভিতরে আইএনজি নিলাম। হ্যাঁ, তো ইমেজটাকে আমি নিয়ে আসি, ফুট 1 দিয়ে আমি সেভ করলাম। হ্যাঁ, তো এখানে পাবলিক ইমেজ ফুট 1, ভালো করে দেখেন আমি কিভাবে ডিজাইন করেছি, ভালো করে দেখেন। পরে অনেকে ভিডিও ঠিক মতো দেখেন না, ভিডিও না দেখে পরে এলোমেলো করে ফেলেন প্রচুর। তা আসলো ফুট 1। পাশাপাশি এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা, এই যে একটা কি বলা হয়, ফেভারিট একটা, হ্যাঁ, একটা আইকন আছে। তো এটাকে আমরা কেমনে আনতে পারি? পজিশন দিয়া। তো এই আইকনটাকে আমি ধরি, আইকনটাকে আমি ধরি, এক্সপোর্ট করি, এসভিজি দিয়ে আনি, সমস্যা নাই। তো এটাকে বললাম যে ধরেন LOVE, লাভ, ধরেন এটার নাম দিলাম লাভ অ্যাক্টিভ, লাভ এই আরেকটা আছে আনঅ্যাক্টিভ। হ্যাঁ, তো এখানে আমি একটা ইমেজ তো নিলাম, ইমেজ নেওয়ার পরে আরেকটা ইমেজ নিলাম, আরেকটা ইমেজ, ঠিক আছে, পাবলিক ইমেজেস এটা নিলাম, কিছুটা লিখলাম আর কি। তো এটা গেল। এরপরে আমাদের আরেকটা ডিপ নেব, এই ডিপের ভিতরে আমি টেক্সট লিখবো, টেক্সট। এখানে দেখেন টেক্সটের ভিতরে, যে টেক্সটের ভিতরে এই যে একটা লেখা, এই যে একটা লেখা বাম পাশে আছে, এটা আছে ডান পাশে, তাই না? এটা লেখা আছে বাম পাশে, এটা আছে ডান পাশে। তো সেই হিসাবে এই টেক্সটের ভিতরে আবার একটা ডিপ নেওয়া লাগবে, ডিপ নিয়ে এখানে বাম পাশে লেখাগুলো লিখে ফেলি, কপি করি, লিখি, এর নিচে ধরেন একটা H4 নিতে পারি, আসলে H4 নেওয়াটা ঠিক হবে না, তারপরে হ্যাঁ হ্যাঁ স্ট্রং ট্যাগ নিতে পারি, হ্যাঁ স্ট্রং ট্যাগ নিতে পারি। আর এইটাকে আমরা S4 বানাইতে পারি, S4, যেহেতু এটা আপনার আইটেমের নাম, যেহেতু এটাকে একটা হেডিং আকারে দিয়ে দিলাম। ওকে, ভালো কথা। তো এটা ছিল আমার লেখা, আর ডান পাশে ছিল আমার আরেকটা ডিপ, আরেকটা লেখা। তো এটা হচ্ছে জাস্ট একটা আইকন, এটা একটা ইমেজ, ঠিক আছে, একটা ইমেজ। তো এই ইমেজটাকে আমি নিয়ে আসি, এটা এসভিজি তে নেই, এটার নাম দিলাম হচ্ছে প্লাস, প্লাস আইকন। তো এইবার আমি IMG পাবলিক ইমেজেস প্লাস প্লাস আইকন দিলাম। ওকে, ঠিক আছে। এইবার আমি নিচের লেখাগুলো নিব, এই লেখাগুলা, এই বুঝতেছেন? হ্যাঁ, আর একটা টিপ না, আরো অনেকগুলো টিপ নিতে হবে, দেখেন। আচ্ছা, এতটুকু করি, এতটুকু আগে শেষ করি, এতটুকু আগে শেষ করি। তা প্রথমত এটা হচ্ছে আমাদের মেইন টিপ, এটা আমি পরে রাখি, এটা গ্রিড ব্যবহার করব, এটা নিয়ে কাজ আরম্ভ করি, এটা নিয়ে।
এখানে আমি দেখতে পাচ্ছি যে পুরো আইটেমটার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে সাদা। তো সেই হিসাবে আমি এখানে বলতে পারি ক্লাস বিজি হোয়াইট, বিজি হোয়াইট করে দিলাম, বিজি হোয়াইট করে দিলাম। এরপরে কি করা যায়? রাউন্ডেড করা আছে, রাউন্ডেড, তাই না? পুরো ডিজাইনটা রাউন্ডেড করা আছে। দেখায় না কেন? ও, 8 পিক্সেল করা আছে। তো 8 পিক্সেল যেহেতু করা, 8 পিক্সেল মানে হচ্ছে আপনার 2, তাই না? রাউন্ডেড টু। টু এক্সেল কতটুকু দেখি তো এখানে, 16, না শুধু এক্সেল 12, তাহলে এলজি, এই তো 8 পিক্সেল। রাউন্ডেড করলাম, দেখি এবার কি অবস্থা দাঁড়ায়। কোনো কিছু দেখতে পাচ্ছেন? শুধু সাদাটা হয়েছে দেখা যাচ্ছে, তাই না? আমি এইখানে এসে, এই জায়গাটা এসে ক্লাস করলাম গ্রিড। আর কয়টা আইটেম আছে পাশাপাশি দেখি তো? 1 2 3 4টা আইটেম আছে। তো গ্রিড কলস 4টা, আর গ্যাপ হচ্ছে 4, তাই না? 16 পিক্সেল, ঠিক আছে, 4, গ্যাপ 4। এতটুকু করলে দেখি কি অবস্থা দাঁড়ায়। একটা আইটেম তো এই জন্য বোঝা যাচ্ছে না। আমি কাজের সুবিধার্থে আমি একটা কাজ করি, বিআর দিয়ে রাখি। কিরে বিআর কই? ধাও হয়ে গেছে, বিআর তো আর কাজ করে না, এটার উপর উঠতেছে না, তাই না? তো এটাকে কি করা যেতে পারে? হম হম, না না না, কোনোটাই কাজ হবে না, কোনো কিছুতে কাজ হবে না। দেখেন আমি এটা করতেছি, এই যে আমাদের ব্যানার, তাই না? এটা আমাদের লেফট সাইড বার, আর লেফট সাইড বার মানে এটা হচ্ছে আমার এই যে এই এরিয়াটা। লেফট সাইড বার বলতে আমরা এই যে এই জায়গা, সরি, এই জায়গা থেকে নিয়ে এই জায়গাটুকু বুঝাইছি, তাই না? লেফট সাইড বার। এটা ছিল রাইট সাইড বার, আর এটা হচ্ছে লেফট লেফট সাইড বার। তা আমি করবো কি, এই যে লেফট সাইড বার যেটাকে বানাইছি, এটাকে, হ্যাঁ, এটাকে বলবো যে ওভার ফ্লো ওয়াই স্ক্রল, ওভারফ্লো ওয়াই স্ক্রল। সিএসএস এর একটা প্রপার্টি আছে, ওভারফ্লো ব্যবহার করতাম না আমরা, ওভারফ্লো হিডেন, আর ওভারফ্লো স্ক্রল। ওভারফ্লোর ভ্যালু যদি স্ক্রল দেন তাহলে স্ক্রল বার চলে আসে, বুঝতে পারছেন? তো ওভারফ্লো ওয়াই স্ক্রল যখন দিলাম তখন এখানে একটা স্ক্রল বার চলে আসার কথা, এই যে এখানে আসছে। কিন্তু কন্টেন্ট বেশি না হওয়ার কারণে ওভারফ্লো স্ক্রলটা কাজ করছে না। কি ব্যাপার, কাজ করলো না কেন? হ্যাঁ 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 হ্যাঁ, স্ক্রলটা তো আসছে, কিন্তু স্ক্রলটা কাজ কাজ কেন করতেছে না সেটা আমি খুঁজতেছি। আচ্ছা, এটা আমি দেখি। অনেকগুলো আইটেম দিয়ে দিলাম। কোথায় 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 কোথায়, কোথায় ব্যবহার করছি ওভারফ্লো হয় স্ক্রল।
এই যে হাইট দিয়ে দিই, ধরেন হ্যাঁ ওগুলো হয়তো হাইট না দিলে কাজ করে না, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, হাইটটা এভাবে না দিয়ে ইন্সপেক্ট করি। এখানের হাইট দিয়েছিলাম কত, 70 পিক্সেল, তাই না? তো হাইটটা এভাবে না দিয়ে আমি বলবো হাইট হচ্ছে ক্যালকুলেশন 100 vs মাইনাস 70 পিক্সেল, যেন নিচ পর্যন্ত আসে। এবার ঠিক আছে, তাই না? এবার ঠিক আছে। তো আমি আগামীকাল আপনাদেরকে দেখাবো যে এই স্ক্রল বারটাকে এখানে গায়েব করে দেবো। দেখতে ভালো লাগতেছে না, তাই না? স্ক্রল ঠিকই হবে, কিন্তু এটা গায়েব হয়ে যাবে। এটা দেখাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত থাক। আজকে আপনারা অনেকে ক্লান্ত হয়ে গেছেন, অনেকে ঘুমোচ্ছেন, ঠিক আছে। আজকে এটার কাজ এই পর্যন্তই থাক, এতটুক। এটাও শেষ করলাম না, এতটুক থাক, এতটুক থাক। আপনারা নিজেরা চেষ্টা করুন শেষ করতে। আচ্ছা, আমি একটা কাজ করি, ফুড ক্যাটাগরি না, সরি, হয়ে গেল ওটা। এই যে আইটেম গুলো, এতগুলো আইটেম আমার দরকার নাই, সিলেক্ট করে দিই। একটা আইটেম এখানে থাকলো। আপনারা চেষ্টা করেন এই আইটেম গুলো নিয়ে বাকি কাজগুলো করতে চেষ্টা করেন। হ্যাঁ, করতে হবে এমন না, করে চেষ্টা করেন। শেষ করব জাভা স্ক্রিপ্ট দিয়ে। আমাদের জাভা স্ক্রিপ্ট শেখার বাকি আছে না? তো চলেন এখন আমরা বাকিটা জাভা স্ক্রিপ্ট প্র্যাকটিস করি। 9টা 30 পর্যন্ত ক্লাস করি, ঠিক আছে? আধা ঘন্টা আমরা জাভা স্ক্রিপ্ট প্র্যাকটিস করি। ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন, ঘুমেন না। আসেন, গত ক্লাসে আমরা HTML এর এলিমেন্টকে কেমনে ধরে এটা শিখছিলাম, মনে আছে? এবার আমি বলছিলাম যে নিজেরা সবগুলো ধরার ট্রাই করবেন, করতে পারছিলেন তো? আচ্ছা, আজকে আমরা HTML এর এলিমেন্টকে আরো কিভাবে ধরে এর কয়েকটা জিনিসপত্র মোটামুটি আমরা শেখার চেষ্টা করব। তো এখানে আমি প্র্যাকটিস পারপাস কিছু জিনিস এখানে লিখবো। এদিকে কিছু জিনিস লিখি, এদিকে এদিকে এটার নিচে আমি লিখি একটা S1 লিখি, এখানে একটা আইডি লিখি, আইডি ধরেন টেস্ট। এবার এটাকে ধরবো, ধরার জন্য আমি একটা ভেরিয়েবল নেই, যেমন লেট S1 ইজ ইকুয়াল টু কি লিখবো জানি আমরা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তাই না? টেস্ট টেস্ট এখানে লক করলে S1 টা চলে আসবে। ইন্সপেক্ট কনসোল, চলে আসছে, S1 চলে আসছে। এটা যদিও অবজেক্ট আকারে আসার কথা। আচ্ছা, আসেন আমরা আজকে অবজেক্ট নিয়ে ছোট্ট একটা জিনিস শিখে আসি। অবজেক্ট নিয়ে, যদিও অবজেক্ট অ্যারে নিয়ে আমাদের আরো অনেক পড়াশোনা আছে, স্ট্রিং, অবজেক্ট, অ্যারে, নাম্বার, এগুলো নিয়ে অনেক পড়াশোনা আছে। অবজেক্ট নিয়ে ছোট্ট একটা পড়াশোনা করে ফেলি আজকে, তাহলে আমাদের আরো একটু বুঝতে সুবিধা হবে। আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, ধরেন নাম দিয়ে হচ্ছে লেট মাই obj অবজেক্ট ইজ ইকুয়াল টু, আমি এখানে ধরেন নেম বললাম, ধরেন খালেদ, এজ বললাম ধরেন 25 ইত্যাদি। লক করলাম হচ্ছে মাই অবজেক্ট, তাহলে লজিক্যালি চলে আসার কথা, চলেও আসছে, কোনো অসুবিধা করে নেই। এখন কখনো কখনো আমাদের প্রয়োজন হতে পারে যে এই যে নেমটা আছে না, নেমটাকে আমি ফালাই দেবো, পাল্টাই ফেলবো, এমন করার প্রয়োজন হতে পারে।
বুঝতে পারছেন? আমি নেমের ভ্যালুটাকে পাল্টায় ফেলবো, চেঞ্জ করে ফেলবো। এটা করা খুব সহজ। আপনি কোথাও, এটা কিন্তু অনেকটা ভেরিয়েবলের মতো কাজ করছে, তাই না? এটাও একটা ভেরিয়েবল, এটাও কেমন জানি একটা ভেরিয়েবল, তাই না? তাহলে আমরা বলতে পারি মাই অবজেক্ট ডট নেম, এটা বললেই তো আমরা নেমটাকে ধরতে পারতাম। এটা দিয়ে ওই যে ভেরিয়েবলের মতো সমান সমান দিয়ে আমি বললাম যে ধরেন অ্যানাদার স্টুডেন্ট, সেভ করি। এবার রিলোড করে দেখেন, এই দেখেন নেমটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না? সবাইকে বুঝলেন জিনিসটা? তার মানে অবজেক্টের কোন কিতে ধরে সে কি কে আমি যদি রিঅ্যাসাইন করে দিই, ওই যে ভেরিয়েবল তৈরি করা সে কনসেপ্টে চলে আসবো, আবার রিঅ্যাসাইন করে দিই, এটাও তো অনেকটা ভেরিয়েবলের মতো কাজ করতেছে। তো এই ভেরিয়েবলটাকে ধরার জন্য আমাকে আগে মাই অবজেক্ট লিখতে হয়, তারপরে মানে কি নামটা লিখতে হয়, তাই না? তো মাই অবজেক্ট ডট এটা ধরলাম, ধরে আমি সমান সমান দিয়ে যে নতুন ভ্যালু দিয়ে দিই, তাহলে নতুন ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়ে যাবে। সবাই বুঝছি ভাই? আরেকটা কাজও এখানে হয়, সেটা হচ্ছে ধরেন মাই অবজেক্ট ডট আমি বললাম যে ADDRESS অ্যাড্রেস। এখন মাই অবজেক্টের ভিতরে কি অ্যাড্রেস নামে কোনো কি আছে? নাই। আমি মাই অবজেক্ট ডট অ্যাড্রেস দিয়ে যদি কিছু একটা লিখি যে এভাবে লিখি, তাহলে সে করবে কি, এই মাই অবজেক্টের ভিতরে প্রথম খুঁজবে যে অ্যাড্রেস নামে কিছু আছে কিনা। যদি থাকে তাহলে রিঅ্যাসাইন করবে, আর যদি না থাকে তাহলে নতুন করে অ্যাড করে দিবে। বুঝতে পারছি? অ্যাড করে দিবে। এবার দেখেন এই যে অ্যাড্রেস ঢাকা চলে আসছে। এই ছোট্ট কাজটাকে সবাই বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকি তাহলে এবার আমরা কাহিনী শুরু করে দিই আমাদের। আমি এখানে কনসোল ডট লগ এর পরিবর্তে dir লিখি, ঠিক আছে? dir, তাহলে আমার অবজেক্টটা সবসময় অবজেক্ট আকারে দেখাবে, কোনো ঝামেলা করবে না। চলে আসছে। তাহলে এটা তাহলে অবজেক্ট। এই অবজেক্ট থেকে আমরা যে কোনো কি কে ধরতে পারবো না এখন? বাহ, খুব সুন্দর রেসপন্সিভ হয়েছে। যে কোনো কি কে আমরা ধরতে পারবো এখানে। তো এখানে অনেক কি আছে, আমাদের প্রয়োজনীয় S1 এর সাথে যত কি প্রয়োজন হতে পারে সব এখানে আছে। হ্যাঁ, যেমন অ্যাট্রিবিউটস নামে একটা কি আছে, অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস এর ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে আমাদের আইডি, সে আইডিটা আমি ধরেন এই অ্যাট্রিবিউটস গুলো দেখতে চাই, আমি দেখতে চাই আমার এই S1 এর সাথে কয়টা অ্যাট্রিবিউট আছে সেটা দেখতে চাই। যেমন ধরেন এখানে আমি আরেকটা দিলাম ক্লাস, বললাম যে টেক্সট রেট 50 দিলাম, ক্লাস দিলাম একটা। হ্যাঁ, তো ক্লাস দিয়ে আমি এখন এইখান থেকে S1 ডট অ্যাট্রিবিউট গুলোকে ধরতে চাই। অ্যাট্রিবিউট ধরার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে অ্যাট্রিবিউটস নামে একটা কি বলা হয় প্রপার্টি আছে, তাই না? তো এই প্রপার্টি বা এই কিটাকে আমি কল করি অ্যাট্রিবিউটস, এটিটি লিখলে চলে আসছে অ্যাট্রিবিউটস। যখন অ্যাট্রিবিউটস বলবো তখন দেখেন শুধুমাত্র অ্যাট্রিবিউটস গুলো আমাকে দিয়ে দিচ্ছে, এই যে ক্লাস আইডি, তাই না? এটা হিডেন ভাবে দুইটা দিচ্ছে, মানে রিপ্লেস করে দিচ্ছে, বাকি এই দুটো হচ্ছে মেইন আমার, ক্লাস এবং আইডি। বুঝতে পারছেন ভাই জিনিসটা? বুঝছেন না? আচ্ছা, তো এবার আসেন অ্যাট্রিবিউটসটা ধরতে পারলাম, এরপরে আর কি হতে পারে? ধরেন ক্লাস লিস্ট, কতগুলো ক্লাস আছে সেই ক্লাসগুলো আমি ধরতে চাই। তো ক্লাস লিস্ট দিলে আমাকে কতগুলো ক্লাস আছে সেই ক্লাসগুলো আমাকে ধরে দিবে না? ক্লাসের ভিতরে ভ্যালুগুলো ধরে দেবে। এখন ক্লাস লিস্ট বললে আমি কি কি ক্লাস এখানে ব্যবহার করছি সেই ক্লাসগুলো আমাকে ধরে দিবে। তা আমি এখানে লিখিত দেখি, এটাকে কমেন্ট করে রাখি। ক্লাস লিস্ট যখন বললাম, এই দেখেন এই যে এখানে আমাকে বলে দিচ্ছে আমার তো এখানে একটা ক্লাস আছে, তাই একটা ক্লাস বলে দিচ্ছে। আমি ধরেন এখানে আরেকটা ক্লাস লিখি, ধরেন ফন্ট, এরকম করে লিখলাম 500। এই দেখেন আমাকে দুইটা দিচ্ছে এবার, এই যে একটা ক্লাস, এই যে আরেকটা ক্লাস। পাইছি না ভাই? এবার আরো কিছু আনার চেষ্টা করে দেখি পারি কিনা।
আমরা ধরেন ভিতরে কি আছে, আমার H1 এর ভিতরে কি লেখা আছে সেই লেখাটা ধরতে চাই। তাহলে দেখেন ভিতরে কি আছে এটা ধরার জন্য আমাদেরকে ইনার HTML অথবা ইনার টেক্সট দুইটা ব্যবহার করতে পারি। তো ইনার HTML বললে ভিতরে কি লিখছি সেটা চলে আসতেছে, অথবা ইনার টেক্সট বললো ভিতরে কি লিখছি সেটা চলে আসবে। আমি এটাকে কমেন্ট করি, আমি বললাম ইনার HTML, চলে আসছে ভিতরে লেখাটা। সবাইকে ধরতে পারছি? আমি এটাকে আবার নিচে নিয়ে আসি যেন আমার আরো সুন্দর করে বুঝতে পারি। H1টা কোথায়? আচ্ছা, H1টা ভিউ পোর্টের নিচে চলে আসছে, ভিউর নিচে চলে আসছে। আমি এটা কোথায় এনে, এখানে এনে একটা টেস্ট করি, এর ভিতরে এনে। তো এটাকে কাট করি, সরি কাট করে এই যে এখানে আনি, যেন আমরা আমাদের ভিউ পোর্টে দেখতে পারি। এই যে লেখাটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ছোট্ট করে লেখা দেখা যাচ্ছে। তো টেক্সট, আচ্ছা এখানে টেক্সট রেট 500 না দিয়ে একটু বাড়াই দিই, 500 করে দিই, যেন আমার লেখাটা আরো ক্লিয়ারলি দেখা যায়। এই দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে। সবাই কি বুঝতে পারতেছেন? লেখাটা দেখা যায়, বোঝা যায়? আমি ফন্টটা একটু বাড়াই দিই, ফন্ট সরি টেক্সট 4 এক্সেল করে দিই, অনেক বড় করে দিই যেন সবার চোখের সামনে এটা চলে আসে। আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে লেখাটা আমি ধরতে পারলাম, ধরছি কি দিয়ে? অবজেক্ট দিয়ে, তাই না? এইটার ভিতরে একটা অবজেক্ট, H1 এর একটা অবজেক্ট, তাই তো? এখন আমরা একটু আগেই দেখছিলাম যে কোনো একটা অবজেক্টের পরে সমান সমান দিয়ে যদি ভিন্ন কোনো কিছু লিখি তাহলে অবজেক্টটা চেঞ্জ হয়ে যায়, তাই শিখছিলাম না? এখন কোন কারণে কোথাও যে যদি আমি H1টা তো উপরে ধরে রাখছি, H1 ডট ইনার HTML সমান সমান এখানে লিখে দিলাম আবল তাবল, সেভ করি। এই দেখেন আবল তাবল চলে আসছে। বুঝেন নাই মনে হয়, সবাই বুঝছেন? আবার আমরা এখানে দেখলাম যে এটার মতো করে আরেকটা আছে, সেটাকে বলা হয় ইনার টেক্সট, না? ইনার টেক্সট বলা হয়। ইনার টেক্সট দিয়েও কিন্তু আমরা কনসোলে এই যে আবল তাবল লেখাটা পাচ্ছি, মানে এটার ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটা পাচ্ছি, তাই না? আমরা চাইলে ইনার HTML এর পরিবর্তে ইনার টেক্সট সমান সমান আবল তাবল দিলেও দেখবেন চলে আসছে। বলেন তো এটা কে বুঝলেন না? বুঝেননি মনে হয়, সবাই বুঝছেন মোটামুটি? অর্থাৎ এই H1টা একটা অবজেক্ট, যেহেতু এটা অবজেক্ট সেহেতু এটার অনেক কি আছে বা প্রপার্টি আছে। এখানে যেমন অবজেক্টের নেম একটা প্রপার্টি, এজ একটা প্রপার্টি, তাই না? তাহলে H1 এরও কিন্তু হাজারো প্রপার্টি আছে। আর আমরা একটু আগেই দেখছি যে একটা অবজেক্টের একটা প্রপার্টি ধরে সমান সমান দিয়ে যদি রিঅ্যাসাইন করে দেই তাহলে সেই প্রপার্টির ভ্যালু আগে যেটা ছিল সেটা পরিবর্তন হয়, নতুন ভ্যালু চলে আসে। এটা শিখছিলাম। তো সেই হিসেবে H1 এর যেহেতু একটা প্রপার্টি অটোমেটিক আমাকে ব্রাউজার বানিয়ে দিচ্ছে, জাভাস্ক্রিপ্ট বানিয়ে দিচ্ছে, সেই প্রপার্টির সমান সমান দিয়ে যদি আমি একটা ভ্যালু দিয়ে দিই তাহলে এই প্রপার্টিতে আগে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটাকে ফালাই দিয়ে পরের ভ্যালু বসাই দিবে না? সবাই বুঝছেন এবার আশা করি, তাই না? ওকে, এইবার আর কি করা যেতে পারে দেখি তো। আর কি আছে? ক্লাস লিস্টে আমরা দেখলাম ক্লাস নেম, এই যে ক্লাস নেম নামে একটা প্রপার্টি আছে। এখন এই ক্লাস নেম প্রপার্টিটাকে ধরে আমি যদি ভিন্ন কোনো ক্লাস দিয়ে দিই চেঞ্জ হয়ে যাবে না এটা? সবাই ধরতে পারছি? ডাটা সেট, আচ্ছা এটা দরকার নাই। ফার্স্ট চাইল্ড, যদি ফার্স্ট চাইল্ড বলি তাহলে এর ভিতরে প্রথমে কি লেখা আছে, এই মানে এই জিনিসটার ভিতরে H1 এর ভিতরে সর্বপ্রথম কি আছে
সেটার টাইপটা আমাকে বলে দিবে। এটা একটু জটিল বোঝা, এটা আমরা পরে বুঝবো। হ্যাঁ, এটা হচ্ছে চাইল্ড এলিমেন্ট এবং চাইল্ড নোড বলে একটা কথা আছে। নোড এবং এলিমেন্ট, এলিমেন্ট বলতে বোঝায় ট্যাগ, আর নোড NODE নোড, এই নোড বলতে বোঝায় যে কোনো কিছু। আপনি পুরো HTML এর ভিতরে একটা স্পেস দিয়েছেন, সেই স্পেসকেও একটা নোড হিসেবে কাউন্ট করে। একটা ইন্টার দিয়েছেন, ইন্টারকেও একটা নোড হিসেবে কাউন্ট করে। হ্যাঁ, একটা কমেন্ট লিখছেন, সেই কমেন্টটাও নোড হিসেবে কাউন্ট করে। আপনার পুরো HTML এর ভিতরে কয়টা কমেন্ট আছে এটা ধরার প্রয়োজন হইতে পারে না, এটাকে বলা হয় কমেন্ট নোড। এই কমেন্ট দিয়েও আপনি কমেন্ট গুলোকে ধরতে পারেন। আবার এলিমেন্ট দিয়ে তো এলিমেন্ট তো ধরতেই পারতেছেন, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম এভাবে ধরতে পারতেছেন, তাই না? তো এই জন্য এটা একটু ঝামেলা হয়ে যাবে, এটা আপাতত হয়তো বুঝবেন না। হ্যাঁ, ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, ফার্স্ট এলিমেন্ট চাইল্ড মানে হচ্ছে, এলিমেন্ট মানে হচ্ছে ট্যাগ, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, চাইল্ড মানে হচ্ছে ভিতরের জিনিস। অর্থাৎ এই H1 এর ভিতরে যদি আরো কিছু এলিমেন্ট থাকে, আরো কিছু ট্যাগ থাকে, তাহলে সেই ট্যাগের প্রথম ট্যাগ কোনটা? বোঝেন নাই মনে হয়। যেমন ধরেন আমি এখানে H1 এর ভিতরে, H1 এর ভিতরে এই জিনিসটাকে এভাবে না লিখে এটাকে আমি লিখলাম একটা স্প্যান ট্যাগ দিয়ে লিখলাম, আর এখান থেকে এটাকে আমি বন্ধ করে দিই, না হলে ঝামেলা হবে। আসছে। এবার এখান থেকে আবার ওপেন করি, ওপেন করে দেখেন তো ফার্স্ট কই, এই যে ফার্স্ট এলিমেন্ট চাইল্ড কি পাওয়া গেছে স্প্যান ট্যাগটা। এমন করে আপনি সেই স্প্যান ট্যাগটাকেও ধরতে পারেন। আচ্ছা, হিডেন ফলস, ট্যাগটাকে হিডেন করা না হিডেন করা না। ট্যাগের আইডি কি দেওয়া আছে? টেস্ট। অনেক কিছু আছে, ইনার HTML, ট্যাগের ভিতরে ভিতরে কি HTML লেখা আছে, যেখানে সেই HTML গুলো দিয়ে দিচ্ছে, ইনার টেস্ট দিয়ে দিচ্ছে। এইখান থেকে সব আমাদের লাগবে না, অনেক কিছু আমাদের মাঝে মাঝে লাগবে, মাঝে মাঝে লাগবে না। নেক্সট সিবলিংস মানে হচ্ছে এই ট্যাগের ঠিক পরে কি নোড আছে, নোড। ঠিক আছে, নোড মানে হচ্ছে ওই যে বললাম একটা স্পেসকেও নোড হিসেবে ধরে সে, একটা ইন্টারকেও একটা নোড হিসেবে ধরে। সে বলতেছে তারপরে একটা টেক্সট টাইপের নোড আছে। আচ্ছা, এই যে যে ট্যাগটা আমরা ধরলাম, ট্যাগটা, এই ট্যাগটার নামটা কি? নামটা হচ্ছে, এই নামটা বলছে আমার নোড নেম হিসেবে, নামটা কি? নামটা হচ্ছে H1। আচ্ছা, এখান থেকে আরো অনেক জিনিসপত্র আছে, আপনারা এখানেও দেখে একটু ঘাটাঘাটি করবেন, বোঝার দরকার নেই, বোঝার দরকার নাই, শুধু ঘাটাঘাটি করবেন, এতটুকু হচ্ছে আপনাদের কাজ। আর আরেকটা কাজ দিয়ে দেবো, ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা এতটুকু বুঝতে পারছি যে কোনো একটা ট্যাগকে কিভাবে ধরতে হয়, এটা ধরতে পারছি। আপনাদের ছোট্ট একটা চ্যালেঞ্জ থাকবে জাভাস্ক্রিপ্টে, এটা গুগল করে বের করবেন। সেটা হচ্ছে একটা ট্যাগের সাহায্যে ভিতরের ট্যাগ কিভাবে ধরতে হয়। আমি অলরেডি একটু দেখাই দিছি। মনে করেন এই H1 দিয়ে আমি ভিতরের স্প্যান ট্যাগটাকে ধরবো, ঠিক আছে? এরপরে এই একটা ট্যাগের নাম দিয়ে, ট্যাগ দিয়ে সেই ট্যাগের উপরের ট্যাগ প্যারেন্ট কিভাবে ধরতে হয়, সেই ট্যাগ দিয়ে সেই ট্যাগের সিবলিংস কে কিভাবে ধরতে হয়, এই তিনটা জিনিস বের করবেন। প্যারেন্ট, চাইল্ড, সিবলিংস। বুঝতে পারেন নাই? একটা H1 ট্যাগ দিলাম, H1 এর প্যারেন্টটা কি আছে, এটা জাভাস্ক্রিপ্টে কেমনে ধরবো, এটা বের করবেন। এই H1 দিয়ে তার চাইল্ড কি আছে, সে চাইল্ডটাকে কেমনে বের করে, এটা বের করবেন। এবং সিবলিংস গুলোকে কিভাবে ধরে, এটাও বের করবেন। আবার সিবলিংস এর ভিতরে কাহিনী আছে, নেক্সট সিবলিং, তারপরে হচ্ছে প্রিভিয়াস সিবলিংস, ঠিক আছে? আবার নেক্সট এর বা প্রিভিয়াস অল যেগুলো আছে, প্রিভিয়াস অল সিবলিংস, নেক্সট অল সিবলিংস, এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, পারবেন ইনশাল্লাহ? আচ্ছা, চেষ্টা করেন আগামীকাল এর প্রত্যেকটা আমি দেখাই দেবো, এর প্রত্যেকটা আমিও দেখাই দেবো, আপনারা একটু দেখে আসেন, মোতালা করেছেন আর কি। হ্যাঁ, আর ইনশাল্লাহ কালকে আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে পড়াশোনা করব, সেটাকে বলা হয় ইভেন্ট। ওই যে বলছিলাম না ইভেন্ট, ইভেন্ট ড্রিভেন বলছিলাম না, না ওই ইভেন্ট না, এটা হচ্ছে ইভেন্ট। হ্যাঁ, কোন একটা কাজ মানে মানে কোন একটা কাজ আমরা কাস্টম ভাবে কিভাবে বানাবো, যেমন
ক্লিক করার কাজটা আমরা কেমনে বানাবো নিজেরা নিজেরা? আমরা ইভেন্ট, ওই যে অ্যাড ইভেন্ট লিসেনার আছে, এটা হলো আমি সহজে বুঝাই দিই। ধরেন আমার কাছে একটা ফাংশন আছে, একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে আমি অনেকগুলো কাজ করে রাখছি। হ্যাঁ, এখন আমি বলতে চাই ফাংশনটাকে, আমি মনে করেন ফাংশনটা হচ্ছে একটা বোমা, বোমাটা আমি রেখে দিয়েছি, এখনো ব্লাস্ট করিনি। শর্ত দিয়ে রাখছি যদি এই ট্যাগের উপরে কেউ ক্লিক করে তো বোমা ব্লাস্ট হয়ে যাবে। বুঝলেন নাই? তো এটা হচ্ছে একটা ইভেন্ট যখন ফায়ার হবে, একটা ইভেন্ট যখন কল হবে তখন একটা ফাংশন কল হয়ে যাবে। এই ফাংশনটাকে বলা হবে তখন কল ব্যাক ফাংশন। একটা ইভেন্ট যখন ট্রিগার হবে তখন একটা ফাংশন রান হয়ে যাবে। এই ইভেন্ট কিভাবে তৈরি করে আর এই কল ব্যাক ফাংশন কিভাবে এখানে কল করে, এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে দেখবো। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, বুধবার, তাতে সমস্যা নেই, আগামী ক্লাস হয় না। ও রিভিশন ক্লাস না,